আসসালামু আলাইকুম। এডজনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফেসবুক লাইভ সেশনে। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এর একটি স্পেশাল সেগমেন্ট নিয়ে, সেটি হচ্ছে আইএলটিএস স্পিকিং। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন তাফহিমুর রহমান, যিনি খুব সম্প্রতি আইএলটিএস পরীক্ষা দিয়েছেন এবং খুবই চমৎকার একটি স্কোর করেছেন। আমরা এডজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে স্বাগত জানাচ্ছি তাফহিমুর রহমানকে, যিনি আজকে আমাদের প্রধান অতিথি এবং আজকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তাফহিম, আপনাকে স্বাগতম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আলহামদুলিল্লাহ, অল গুড সো ফার। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এন্ড কংগ্রাচুলেশন, খুবই চমৎকার একটা স্কোর করেছো তাফহিম। মানে উই আর ভেরি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তাফহিমের পরিচয়টা যদি আমি একটু সংক্ষেপে দেই, তার পরিচয় আসলে সংক্ষেপে দেওয়া সম্ভব না, সে এত কিছু করে এটা আসলে খুব সংক্ষেপে বলার মতো কোনো বিষয় না। তারপরেও তাফহিম নিজেই তার সে কি করে সেই বিষয়ে কথা বলবে কিছুটা। মূল বিষয়ে যাওয়ার আগে আমি সংক্ষেপে বলছি যে তাফহিম এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় এনজিও, যেটি আমরা জানি যে ব্র্যাকের হিউম্যানিটেরিয়ান লিডারশিপ একাডেমির ম্যানেজার হিসেবে কর্মরত আছে। এর পাশাপাশি সে গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ বুট ক্যাম্পের প্ল্যানিং এন্ড কমিউনিকেশন ডিরেক্টর, এবং সে এই প্রফেশনাল কাজগুলোর বাইরেও অনেক ভলান্টারি কাজ করে থাকে। তার খুব সম্প্রতি নেওয়া একটি উদ্যোগ হচ্ছে অ্যাক্ট ফর ডিসপ্লেসড, যারা সাধারণত তার জন্মভূমি থেকে বা দেশ থেকে যারা ডিসপ্লেসড হয়ে যায়, সেটি আইটিপি হতে পারে, রিফিউজি হতে পারে, তাদেরকে নিয়ে সে কাজ করছে এবং এই অ্যাক্ট ফর ডিসপ্লেসড এর সে হচ্ছে ফাউন্ডার। আর এর বাইরেও তাফহিম অনেক কিছু করে থাকে, এটা আমি জানি। তবে তাফহিম নিজেই তার কাজের সম্পর্কে যদি তুমি ছোট্ট করে কিছু বলো, তুমি আসলে কি করছো এই মুহূর্তে, কি নিয়ে ব্যস্ততা? ওকে, থ্যাংক ইউ ভাই। সো ফার্স্ট অফ অল, আমি তো আমার ফুল টাইম এঙ্গেজমেন্ট হচ্ছে ব্র্যাকের হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামের একটা উইং হচ্ছে হিউম্যানিটেরিয়ান লিডারশিপ একাডেমি। সো ওটাতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সো তার পাশাপাশি আমি গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুট ক্যাম্প যেটা বললেন, সেটা হচ্ছে একটা 4 দিনের একটা বুট ক্যাম্প যেটা দেশের বাইরে হয়। সো ওটার 5 জনের একজন অর্গানাইজিং টিমে আছি। সো ওটা আমরা প্রতি বছর 2টা জায়গায়, এশিয়ান, আউটসাইড অফ এশিয়া, ডিফারেন্ট কান্ট্রিতে আমরা বুট ক্যাম্প করে থাকি উইথ ইয়াং এন্টারপ্রেনার্স ফ্রম অ্যাক্রস দ্য গ্লোব। সো ওটাতেও পাশাপাশি কাজ করে থাকি, বাট ওটাতে রিমোটলি কাজ করে আর কি, রিমোটলি সাপোর্ট দেয়। যখন বুট ক্যাম্প হয় তখন ওখানে ফিজিক্যালি যেতে হয়। পাশাপাশি হচ্ছে অ্যাক্ট ফর ডিসপ্লে যেটা বললেন, সেটা গত ফেব্রুয়ারি 2020-তে স্টার্ট করি। সো লকডাউনকে কাজে লাগাই আর কি। সো সো ওটা বর্তমানে কাজ করছে। বর্তমানে বিশ্বের 40 জন মতো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওই প্ল্যাটফর্মে কাজ করছে, ওটাও রিমোটলি রান করি। আম, তারপর হচ্ছে আরেকটা আমার প্ল্যাটফর্ম আছে ফিউচার কর্পস, যেখানে আমি বিভিন্ন দেশের যারা বাংলাদেশিদের জন্য অপরচুনিটিস আছে, সো ওই অপরচুনিটিস গুলো শেয়ার করা হয় সো দ্যাট তারা ইনফরমেশন পায়, এবং কোনো প্রকার যদি হেল্প লাগে তাদেরকে ওইগুলো অ্যাচিভ করার জন্য ফ্যাসিলিটেট করে থাকি। সো সোফার এগুলো নিয়ে আর কি বিজি আছি বর্তমানে বলতে পারি। ইমপ্রেসিভ, মানে একজন মানুষ এতগুলো কাজ করছে প্রফেশনাল সময় দেওয়ার পাশাপাশি, এটা আসলে ইমপ্রেসিভ। তোমাকে দেখে শেখার অনেক কিছু আছে তাফিম। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, তুমি এত কাজ করার মাঝখানেও তুমি যে আইএলটিএস পরীক্ষা দিয়েছো, প্রিপারেশন নিয়েছো, এন্ড ইউ মানে রিয়েলি এইচড ইট। আমরা এই বিষয় নিয়ে আজকে বেসিক্যালি কথা বলতে চাই। যারা এই মুহূর্তে দেখছেন আমাদের ফেসবুক লাইভটি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দেখার পাশাপাশি আপনারা নিজেরাও শেয়ার করুন, সো দ্যাট যারা আইএলটিএস নিয়ে যারা উৎসাহিত আছেন, যারা আইএলটিএস দিতে চান, কিংবা যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে, তারা যেন সবাই আইএলটিএস এর এই সেশনটি দেখতে পারে। যদিও আমাদের এই সেশনের নাম হচ্ছে হাউ টু ক্র্যাক আইএলটিএস স্পিকিং, বাট আমরা হচ্ছে শুধুমাত্র স্পিকিং নয়, বরং আইএলটিএস এর প্রায় সবগুলো সেগমেন্ট নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে থাকবে হচ্ছে যে আইএলটিএস কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, কিভাবে হচ্ছে যে আইএলটিএস এর বিভিন্ন ট্রিপস এন্ড ট্রিক্স ফলো করে খুব দ্রুত আইএলটিএস এর প্রিপারেশন সম্পন্ন করে একটা ভালো স্কোর করা যায়। তো আমরা সেই বিষয়ে কথা বলবো। সেই বিষয়ে কথা বলতে যাওয়ার আগে তাফিম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই এই প্রশ্নটা করে থাকে, আইএলটিএস অনেক কঠিন সম্ভবত। প্রশ্নটা কি সত্যি যে আইএলটিএস কি আসলেই কঠিন, নাকি মানুষ যে ভয় পায় এটি আসলে খুব বেসলেস একটা ফিয়ার? কি মনে হয় তোমার কাছে? আই থিঙ্ক ইট ডিপেন্ডস, পার্সন টু পার্সন এটা ভ্যারি করে, বাট আই থিঙ্ক সবারই ট্রাই করা উচিত যারা ইন্টারেস্টেড। সো কারো কাছে এটা ইজি হতে পারে, কারো কাছে এটা কঠিন মনে হতে পারে, বাট আনলেস এন্ড আনটিল ওই দেয়া পর্যন্ত আর কি ওটা সম্পর্কে আসলে কমপ্লিট আইডিয়া পাওয়া যায় না। সো মোস্টলি আমি বলবো সেটা হচ্ছে এটাও ছিল আমার থার্ড অ্যাটেম্প। বাকি গত 2টা যেটা ছিল, ওই দুটোতে আমি তেমন একটা ভালো করতে পারিনি। সো ইচ এন্ড এভরি টাইম আমি যে ফেলিওর গুলো ছিল আর কি আমার, ওখান থেকে আই ট্রাই টু লার্ন। অ্যান্ড সো
এই ধরনের লার্নিংস গুলো আমাকে আবার হেল্প করেছে এইবারে ভালো একটা স্কোর পেতে। সো ইট ওয়াজ মাই থার্ড অ্যাটেম্প। বাকি গত দুইবার যে দুইবার দিয়েছিলাম ও দুটো তো তেমনটা ভালো করতে পারিনি, আশানুরূপ স্কোর পাইনি। সো আমি ওই আশানুরূপ কেন স্কোর পাইনি বা আমার লার্নিংস আন্ডারস্ট্যান্ডিং কেন হয়নি বা এবার কেন হলো, সো ওই এক্সপিরিয়েন্স গুলো আমি শেয়ার করবো। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প মেনি পিপল হু আর ইন্টারেস্টেড টু সিট ফর আইএলটিএস। সো ফার্স্ট অফ অল আমি বলবো সেটা হচ্ছে ওই আইএলটিএস যে কঠিন, এই কঠিন আর সোজা এই ব্যাপারটা আসলে অনেকখানি ডিপেন্ড করে হচ্ছে আইএলটিএস সম্পর্কে জানা। সো মেইনলি আমি যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল ইনক্লুডিং মাইসেলফ, আমার যেটা একটা ভেগ একটা আইডিয়া ছিল, লাইক আইএলটিএস এমন আইএলটিএস এর 4টা মডিউল আছে, এটাতে কম্পোনেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট স্কোর, 9 এর মধ্যে স্কোর করে 6.5 মানে একটা অ্যাভারেজ, 7 মানে মানে জাস্ট একটা ভেগ একটা আইডিয়া ছিল। বাট প্রথম দুবারে তেমন একটা আশানুরূপ না পাওয়ার পর, স্কোর না পাওয়ার পর, দেন আই ট্রাই টু ডিগ ইন মোর আর কি। সো আমি ফরম্যাটটা বোঝা নিয়ে আসলে কাজ করেছি, আইএলটিএস কি রকম ফরম্যাট, আইএলটিএস এর রিকোয়ারমেন্ট গুলো কি কি। সো এই জিনিসগুলো নিয়ে জানার পর এই পরীক্ষাটা দিলাম। সো ইয়া, আই গট দ্য স্কোর। সো আই থিঙ্ক আইএলটিএস বোঝা, আইএলটিএস কি, আইএলটিএস কিভাবে মার্কিং করে, দে ডু হ্যাভ দেয়ার ওন ক্রাইটেরিয়া। সো এই মার্কিং ক্রাইটেরিয়া গুলো বোঝা, দ্যাটস দ্যাটস দ্য লাইক ফার্স্ট স্টেপ আর কি, টু ইভেন ট্রাই ফর আইএলটিএস। তার মানে হচ্ছে কেউ যদি ইংরেজি ভাষা খুব ভালো জানেও তার পক্ষেও হয়তো অনেক সময় আইএলটিএস ভালো করা সম্ভব নাও হতে পারে, শুধুমাত্র এই কারণে যে এটি একটি খুবই স্ট্রাকচার পরীক্ষা, এর নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে। সুতরাং কেউ যদি সেই পদ্ধতি খুব ভালোভাবে না বোঝে সেই ক্ষেত্রে হয়তো তার এক্সপেক্টেড স্কোর নাও আসতে পারে। Exactly. Because what happened in my case was like I scored 5.5 in IELTS writing. So আমার বাকি তিনটে সেগমেন্টে I was always scoring 7 and above. But writing I was always scoring 5, 5.5. So like in my professional career, যেখানে যাচ্ছিলাম আমি তো ডোনার কমিউনিকেশনে থাকি। So I need to prepare high-end documents for my donors outside. অ্যাজ ওয়েল এজ আমার ডিফারেন্ট মডিউল ক্রিয়েট করতে হয় পুরোটা ইংলিশে। সো সব জায়গায় দেখা যাচ্ছে আমার সবাই আমার ইনক্লুডিং মাই সুপারভাইজার অ্যাপ্রিসিয়েটস মাই রাইটিং, বাট হোয়েন ইটস অ্যাবাউট আইএলটিএস রাইটিং আমার স্কোরটা ভালো ছিল। দেন আই ওয়াজ সো কনফিউজ, লাইক আসলে প্রবলেমটা হচ্ছে কোথায়, আমার রাইটিং তো সব জায়গায় কাজে দিচ্ছে বাট সামহাউ আইএলটিএস আমার হচ্ছে না। সো আমি আসলে ইটস নট অ্যাবাউট মাই রাইটিং ক্যাপাবিলিটি, আমি বলবো সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট হাউ আইএলটিএস ওয়ান্ট মি টু রাইট। সো এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে আই বিলিভ এটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড কিভাবে আইএলটিএস মার্কিং করে, কিভাবে লিখতে হবে আইএলটিএস এর জন্য। ইটস নট জাস্ট অ্যানাদার একাডেমিক ইংলিশ। সো এই স্ট্র্যাটেজি গুলা, আন্ডারস্ট্যান্ডিং আইএলটিএস প্রপারলি is a key to good score a good একটা ভালো আইএলটিএস স্কোর করার জন্য আমি বলবো। সো সেটাই, ইংলিশ কতটা জানি তার উপর না, মেইনলি আইএলটিএস কতটা, আইএলটিএস কেমন সেটা ভালো করে বোঝা, তারপর টেস্টে অ্যাপিয়ার করা, আই থিঙ্ক দ্যাট ম্যাটার্স। খুবই চমৎকার। আমরা এই আজকের এই প্রোগ্রামটি শুরু করার আগে বেসিক্যালি একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন করেছিলাম, যেখানে প্রায় 400 জনের মতো রেজিস্ট্রেশন করেছে এবং হান্ড্রেডস অফ কোয়েশ্চেন এসেছে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এবং একটা কোয়েশ্চেন খুবই পার্টিকুলার এই কনটেক্সটে, তুমি যখন বলছো যে তুমি 3বার আইএলটিএস দিয়েছো, একজন আমাদেরকে প্রশ্ন করেছে যে এই যে আমরা একের অধিকবার আইএলটিএস পরীক্ষা দেই, 1বার 2বার 3বার বা 4বার বিভিন্ন সময় দেই, এতে কি আইএলটিএস এর যে ফাইনাল স্কোরটা আছে সেটার উপর কি কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কিনা, তোমার কি মনে হয়? আমার ক্ষেত্রে তো পজিটিভই হয়েছে। সো না, এটা আসলে না, এটা আসলে প্রতিটা আইএলটিএস ইন্ডিপেন্ডেন্ট স্কোর গুলো, এবং একটার সাথে আরেকটার কোনো রিলেশন নেই, এবং কোনোটাতে কোনো প্রকার মেনশনও করা থাকে না দ্যাট আপনি আগে আইএলটিএস দিয়েছেন কি দেন নাই, প্রতিটা ইন্ডিভিজুয়াল। সো আই থিঙ্ক ইয়া, সো প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট। গ্রেট। আমরা তুমি তো 3বার পরীক্ষা দিয়েছো, সো লাইক ইটস নট এ ভেরি ইজি টাস্ক। তুমি হচ্ছে ব্র্যাকে কাজ করছো, তুমি তোমার নিজস্ব কিছু স্টার্টআপ আছে, তুমি বাইরে ভলান্টিয়ার কাজ করছো, বাট এর মাঝখানে তুমি 3বার পরীক্ষা দিয়েছো এবং 3বার পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন নিতে হয়েছে। সো লাইক এই যে তুমি এত ব্যস্ততার মাঝখানেও তুমি এতবার প্রিপারেশন নিয়েছো, তুমি কি আমাদের সাথে শেয়ার করবে যে তুমি আসলে ঠিক কিভাবে এই প্রিপারেশন টাইমটা নিয়েছো, বা তোমার স্টাডি প্ল্যান কি ছিল, কি ধরনের রিসোর্স ইউজ করেছো? ওয়েল, আমি আগে যেটা প্রথমবার আইএলটিএস দিয়েছিলাম ব্যাক ইন 2016 or 17, সো তখন একটা মোটামুটি স্কোর এসেছিল। দেন আমি ডিসেম্বর মাসে 2বার দেই, যখন ফাইনালি ডিসাইড করি নাও আই ওয়ান্ট টু সিট ফর অ্যান আইএলটিএস এক্সাম।
সো ডিসেম্বর 8 একবার ছিল। সো ডিসেম্বর কম্পিউটার বেস দেই, সো আমার ডিসেম্বর 12তে রেজাল্ট পাই। সো এক্সপেক্টেড স্কোর না আসাতে এগেইন আমি ওদিনই ইনস্ট্যান্টলি রেজিস্টার করি ফর ডিসেম্বর 27। সো আইএলটিএস এর প্রিপারেশন বলতে আসলে আমরা যখন থেকে ইংলিশে কথা বলি, ইংলিশে লেখালেখি করি ছোটবেলা থেকে, কিন্তু এক ধরনের প্রিপারেশনের মধ্যেই থাকি। আমরা যদিও হয়তো বুঝতে পারি না দ্যাট আমরা কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি বা এটা কোথাও কাজে লাগবে কিনা, ইভেনচুয়ালি ইট কন্ট্রিবিউটস টু আইএলটিএস এক্সাম। বাট স্পেসিফিক্যালি ফর আইএলটিএস আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার ইচ্ছা ছিল আইএলটিএস এ বসবো, বাট টাইম ওভাবে পাচ্ছিলাম না। সো অক্টোবরের দিকে আমি হচ্ছে একটু ঘাটাঘাটি করা শুরু করি কাজের পাশাপাশি। সো আমি আইএলটিএস এ একটু ভালো করার জন্য আমি দুইটা অ্যাপ নামাই। অ্যাপ হচ্ছে একটা হচ্ছে বিবিসি নিউজের অ্যাপ, আর একটা হচ্ছে দি নিউ ইয়র্ক টাইমস। সো প্রতিদিন ওখানে পুশ নোটিফিকেশন অন করে রাখতাম। সো প্রতিদিন অ্যাটলিস্ট প্রতিটা থেকে কয়েকটা আর্টিকেল পড়া ট্রাই করতাম। যদিও দ্য নিউ ইয়র্ক টাইমস এর গুলো অনেক প্রিমিয়াম কন্টেন্ট ছিল, অনলি 10 আর্টিকেলস পার মান্থ অ্যাক্সেস পেতাম, বাট বিবিসি নিউজে আই ফ্রিকুয়েন্টলি ট্রাই টু রিড 5 to 10 আর্টিকেলস এ ডে। সো ওটা আমাকে হেল্প করেছে টু আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স স্ট্রাকচারস কিভাবে তারা লেখে। তাও হচ্ছে কোভিড এর হচ্ছে ওরা হচ্ছে ডিফারেন্ট আপনার গ্রাফ দেখাচ্ছিল কিভাবে ইউকে তে বেড়ে চলেছে কোভিড এর কেসেস এন্ড আদার কান্ট্রিজে। ওই ওই সেন্টেন্স স্ট্রাকচার গুলো হেল্প মি টু রাইট ইন অন আইএলটিএস টাস্ক 1। সো ওটা আমাকে আরো হেল্প করছে কিভাবে তারা ট্রাজেক্টরি বা ডিফারেন্ট টার্মস ইউজ করেছিল। সো ওই টার্ম গুলো আমি শিখতাম তাদের আর্টিকেল পড়ে পড়ে। এন্ড তাদের আর্টিকেল গুলো পড়লে খুবই ভালো 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 রিচ ওয়ার্ড শিখতাম আমি, আই বিলিভ। এবং সেন্টেন্স স্ট্রাকচার গুলো কিভাবে সাজাচ্ছে। সো অনেক কিছু শেখার থাকতো তাদের আর্টিকেল গুলো পড়ে পড়ে। সো ওভাবে পাশাপাশি অফিসে যাওয়ার সময়, অফিস থেকে আসার সময় চেষ্টা করতাম এই ধরনের আর্টিকেলস গুলো পড়তে। আর হচ্ছে একটা যেটা কাজ করতাম সেটা হচ্ছে আইএলটিএস লিজ। অনেকে জেনে থাকবেন আইএলটিএস লিজের যে ওয়েবসাইটটা আছে সেটা খুবই এনরিচ একটা ওয়েবসাইট। সো ওটার ব্লগ গুলো আমি পড়তাম, ওটার ব্লগ প্রতিটাতে কিভাবে কি চায় কেমন। সো আই স্পেন্ড মোর টাইম অন আন্ডারস্ট্যান্ডিং আইএলটিএস। সো প্রথমত হচ্ছে ওভাবে প্র্যাকটিস করতে পারতাম না, বাট আমি আগে প্রিলিমিনারি চেয়েছিলাম আর কি টু হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হোয়াট আইএলটিএস ইজ। সো যেহেতু আমার আগের একটা অভিজ্ঞতা যেটা ভালো ছিল না, সো আমি চাচ্ছিলাম একটা ভালো স্কোর করতে। এগেইন কিছু ভুল করেছি যার কারণে আমার আইএলটিএস এবারে ভালো হয়নি, আমি সেটা বলবো। সেটা হচ্ছে আচ্ছা প্রিপারেশন নিয়ে একটু বলি। সো প্রিপারেশন এভাবেই চলছিল সবকিছু। পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে আমি আরো একটু ভালো করে দেখতে থাকি ডিফারেন্স। ইউটিউবে কিছু চ্যানেলস আছে যে চ্যানেলগুলো আমি কথা বলবো। আচ্ছা, আমি এখন বলে দিই তাহলে। ই টু আইএলস নামে একটা চ্যানেল আছে ইউটিউবে। ই টু আইএলস চ্যানেলটা আমি হচ্ছে রাইটিং এর জন্য আমি মোস্টলি ই টু আইএলস চ্যানেল গুলো দেখেছিলাম। সো রাইটিং আমার যে সমস্যাটা হচ্ছিল আমি ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে আমি প্রথমত প্র্যাকটিস করিনি আগে। প্র্যাকটিস করা ছাড়াই হচ্ছে আমি পরীক্ষা দিয়েছিলাম। সো দ্যার ওয়াজ মাই ফার্স্ট মিস্টেক। আমি প্র্যাকটিস না করে জাস্ট একটা আইডিয়া নিয়ে আমি হচ্ছে পরীক্ষা দিতে গিয়েছিলাম। এন্ড একটা কাইন্ড অফ কনফিডেন্স কাজ করছিল হয়তো এখন হয়তো আমার রাইটিং ভালো হবে অর সামথিং লাইক দ্যাট। এন্ড তারপর আরেকটা জিনিস হচ্ছিল সেটা হচ্ছে আইএলটিএস কিভাবে রিকোয়ারমেন্ট চাই আমার হচ্ছে ক্লিয়ার আইডিয়া আসলে ছিল না। সো রাইটিং এ যেটা মোস্টলি হচ্ছে আমাদের জন্য টাফ, বাংলাদেশে যারা আছি, সো আমাদের রাইটিং এ আসলে অনেক দুর্বলতা আছে মোস্টলি আমার। সো আমি যেটা ফিল করেছি, সো আমি ইমপ্রুভ করার জন্য আমি আইএলটিএস এর ব্যান্ড ডেসক্রিপ্টরস, ওটা ফর দ্য ফার্স্ট টাইম এই ডিসেম্বর 27 বসার আগে দেখলাম আর কি আইএলটিএস কিভাবে মার্কিং করে। সো আইএলটিএস এর ব্যান্ড ডেসক্রিপ্টরস এর টাস্ক 1 এর ব্যান্ড ডেসক্রিপ্টরস কি কি আছে, 7 ব্যান্ড পেতে হলে কিভাবে লিখতে হবে প্রতিটা 4টা ক্রাইটেরিয়াতে। তারপর টাস্ক 2 তে কিভাবে লিখতে হবে 4টা ক্রাইটেরিয়াতে, 8 পেতে হলে কিভাবে লিখতে হবে, 9 পেতে হলে এক্সপেকটেশন কি, 7.5 7 পেতে হলে কেমন এক্সপেকটেশন ওদের। সো সবগুলো দেখে আগে ক্লিয়ারলি বুঝলাম আসলে আমি যদি 7 হিট করতে চাই, 8 হিট করতে চাই, আমার কিভাবে লিখতে হবে, ওরা কি চায়, কি করলে তারা আমাকে 7 দিবে বা 8 দিবে। সো ওটা আসলে মাথায় ছিল আর কি। বুঝলাম দ্যাট আসলে আইএলটিএস কি চায়। প্রথমত কোনো আইডিয়া ছিল না, জাস্ট একটা ভেগ একটা আইডিয়া ছিল। সো এই জিনিসগুলো বোঝার কারণে আমি ভালো করে প্রিপারেশন বলেন, মাইন্ডসেট বলেন, ওভাবে একটু কনফিডেন্সটা গ্রো করেছিল। এন্ড অ্যানাদার থিং হচ্ছে জেনারেলি যেটা আমি ভুল করছিলাম সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং এ আমি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড অন্যান্য কমপ্লেক্স সেন্টেন্স তেমন একটা ছিল না। পরে আমি একটা ভিডিওতে আইএলটিএস এর একটা ভিডিওতে আমি দেখলাম সেটা হচ্ছে ইফ আই ওয়ান্ট টু স্কোর অ্যাবাভ 7,
then I have to write most of the sentences in complex sentence. তখন হচ্ছে আমার হঠাৎ মাথায় আসলো, ওকে আমি তো এটা কখনো করিনি। সো কমপ্লেক্স সেন্টেন্সে তো প্রতিবারই কোনোভাবেই আমি সবগুলো কমপ্লেক্স সেন্টেন্সে দেইনি। দেন আমি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে একটু গুগল করলাম কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সেস আরো ভালো লিখবো, প্রতিটা সেন্টেন্স আমি কিভাবে কমপ্লেক্স বানাতে পারবো। সো আমি হচ্ছে ওভাবে দেন আমি একটা প্র্যাকটিস করলাম, সেটা হচ্ছে নর্মাল একটা ব্যাপার নিয়ে আমি লেখা শুরু করলাম। লেখার পরে ওই সেন্টেন্সটাকে যেটা আমার মাথায় আসছে প্রথমে ওই সিম্পল সেন্টেন্সটা লিখলাম, লিখে এটাকে আবার কমপ্লেক্স বানালাম। যে সিম্পল একটা সেন্টেন্স থাকলেও আমি এটাকে অলদো ইভেন ইফ দিস হ্যাপেন্স কমা দিস সো আমি কমপ্লেক্স করার ট্রাই করলাম, সো দ্যাট আমার একটা প্র্যাকটিস চলে আসে দ্যাট কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সেস গুলো লিখতে হয়। তো এটা আমাকে অনেক হেল্প করেছে টু রাইট ডিউরিং মাই আইএলটিএস রাইটিং। এন্ড অ্যানাদার স্ট্র্যাটেজি দ্যাট আই অ্যাডপ্টেড এন্ড অর লার্নড ফ্রম E2 IELTS, that is, it should be backed up with a start with a thesis statement, জেনারেল একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট থাকা। তারপর একটা হচ্ছে যে টপিক রাইটিং, টপিক নিয়ে লিখবো সেটার হচ্ছে টাস্ক টুর কথা বলছি আমি, সেটার হচ্ছে একটা থিসিস স্টেটমেন্ট অথবা প্যারাফ্রেজ করে লেখা। তারপর হচ্ছে একটা থিসিস স্টেটমেন্ট থাকা। তারপর হচ্ছে এই এসেটা কি নিয়ে কথা বলবে সেটা লেখা। সো ইট ওয়াজ মোর লাইক স্ট্রাকচার্ড এসে। সো ওখানে ডিফারেন্ট কাইন্ড অফ এসেস আছে, অপিনিয়ন এসে, তারপর ডিসকাস বোথ ভিউজ, আবার ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, এগ্রি এন্ড ডিসএগ্রি এসে। সো এই ধরনের 5টা এসে টাইপ আছে as far as I know. সো ওই প্রতিটা এসেতে কিভাবে সাজিয়ে লিখবো, সো আমি E2 IELTS এর কিছু 1 ঘন্টা ধরে কিছু লাইভ ছিল, ওদের সাথে সাথে কয়েকটা প্র্যাকটিস করেছিলাম কিভাবে একদম স্টেপ বাই স্টেপ কিভাবে লেখা যায়। সো দ্যাট রিয়েলি হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড কিভাবে আসলে স্ট্রাকচারালি লিখতে হয়। আগে আমি যেটা করতাম আইএলটিএস এ, রাইটিং এর ক্ষেত্রে, আমি রাইটিং এর কথা মোস্টলি বলছি যেটা আমার জন্য খুব কষ্ট ছিল। সো রাইটিং এ যেটা করতাম সেটা হচ্ছে আই ইউজ টু পুট অল মাই লজিক, রিজনিং, ওই আইএলটিএস রাইটিং এ ভালো করার জন্য আই ইউজ টু থিঙ্ক লাইক ক্রিটিক্যালি, থিঙ্ক করে মনে হয় আমি আমার ওয়ার্ডস গুলো দিতে পারলে মনে হয় ভালো স্কোর পাবো, বাট ইট ওয়াজন্ট দ্য কেস। সো যেটা হচ্ছিল সেটা হচ্ছে আইএলটিএস এর স্ট্রাকচার অনুযায়ী আমি, এন্ড অ্যানাদার থিং, একটা আইডিয়াকে মাথায় রেখে আইএলটিএস আসলে রাইটিং এ লিখতে হয়, একটা আইডিয়াকে মাথায় রেখে। কেন এটা হচ্ছে একটা আইডিয়া, একটা চেয়ে 2টা আইডিয়া নিয়ে লেখা যাবে না। সো ওই একটা আইডিয়া নিয়ে লেখার পর আসলে লেখা শেষ হওয়ার পর আই ওয়াজন্ট স্যাটিসফাইড মাই সেলফ। আমি বললাম দ্যাট এটা আমার স্কিলস ওর ক্যাপাসিটিও যাই আছে, এটা 30% আমি দিতে পারিনি, কারণ আমার নিজেরই পছন্দ হচ্ছিল না যেটা লিখলাম। কারণ এটাতে আমি অনেক কিছু রিজনিং দিতে পারতাম, লজিক দিতে পারতাম, বাট ওই যে আগে ভুল করেছিস তার কারণে নিজেকে শুধরে ওভাবে কোনো আর 2টি আইডিয়া নিয়ে কাজ করিনি, একটি আইডিয়া দিয়ে কাজ করেছিলাম, এন্ড ইভেনচুয়ালি আই গট 7, বাট আই মেনটেন দি স্ট্রাকচার অ্যাজ ইট ইজ যেভাবে E2 IELTS এ দেখানো হয়েছিল। সো আইএলটিএস রাইটিং এর জন্য আমি সাজেস্ট করবো E2 IELTS ইজ এ গুড রিসোর্স অ্যান্ড প্ল্যাটফর্ম, যেখানে আইএলটিএস রাইটিং সম্পর্কে ভালো মতো বোঝা যাবে। পাশাপাশি আইএলটিএস রাইটিং এর ভোকাবুলারি ডিফারেন্ট ডেভেলপ করার জন্য টপিক ওয়াইজ ভোকাবুলারি আছে হচ্ছে আইএলটিএস লিজ যেটা আছে ওই ওয়েবসাইটে, অনেক এনরিচ একটা ওয়েবসাইট যেটা আই থিঙ্ক সবাইকে হেল্প করবে। আর স্পিকিং এর জন্য এটা পরে আসছি। আর রিডিং এর জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে রিডিং, টু বি অনেস্ট, হচ্ছে আমি ওই যে আর্টিকেল গুলো পড়তাম, দ্যাট হেল্প মি। পার্টিকুলারলি কোনো প্রকার এক্সারসাইজ আমার করা হয়নি ওভাবে। এন্ড আমার এক্সারসাইজ যখনই করতে যেতাম তখন বিশাল বিশাল প্যাসেজ থেকে আসলে ভয় লাগতো। সো আমি ভাবতাম যা হবে দেখা যাবে, ওখানে কোনো একটা ভাবে করে ফেলতাম। বাট স্পিকিং কিভাবে, রিডিং এ কিভাবে হচ্ছে সলভ করে, ওটার জন্য আমি আসলে ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেন গুলো ভালো মতো কয়েকটা ভিডিও দেখেছিলাম। সেম E2 IELTS এ পাওয়া যাবে এবং আইএলটিএস লিজের ওয়েবসাইটেও পাওয়া যাবে এবং ওনার ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে। এন্ড পরের বার আসি লিসনিং এ। লিসনিং এ আসলে আম, তেমনটা তেমন ভাবে কিছু বলার নেই, বাট আমি একটা পডকাস্ট ডাউনলোড করেছিলাম পডমিন নামে। সো ওখানে আইএলটিএস আইএলটিএস এর একটা আপনার পডকাস্ট ছিল। সো পাশাপাশি যখনই আমি ব্লগ পড়তাম পাশাপাশি আমি কানে হেডফোন দিয়ে পডকাস্ট কনভারসেশন জাস্ট শুনতেই থাকতাম। দ্যাট রিয়েলি হেল্প মি। ওই একটা আইএলটিএস এর আবহের মধ্যে থাকা, ইংলিশের আবহের মধ্যে থাকা। যদি আমার পাশাপাশি কাজে প্রায় সময় আমার ইংলিশেই কথা বলতে হয়, ইংলিশেই যোগাযোগ করতে হয়, বাট স্টিল ইংলিশ শোনা এবং ইংলিশে কাইন্ড অফ একটা আবহের মধ্যে থাকা রিয়েলি হেল্পস, লিস্ট ওই টেস্ট ডেটের 1 উইক আগ পর্যন্ত এটা একটা হেল্প করে আই বিলিভ। সো দ্যার ওয়াজ অ্যানাদার থিং। অ্যান্ড আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রিপারেশন বলতে, গত 2-3 বছর তো আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করার ক্ষেত্রে প্রায়ই হচ্ছে আমার 2 দিন পর পর মিটিং থাকতো বাইরে। সো আমার কন্টিনিউয়াসলি একটা ইংলিশ স্পিকিং এর মধ্যেই ছিলাম। এন্ড আর একটা যেটা স্পিকিং এর ক্ষেত্রে একটা বলে দিই,
Fortunately, though, I scored IELTS speaking a 9 out of 9. But before my undergrad, I never spoke a single line in English. So ইউনিভার্সিটি লেভেলে আসার পরে ফার্স্ট আমি ইংলিশে লাইক একটা লাইন বললাম আর কি, লাইক মাই নেম ইজ তাফিমুর রহমান. সো আই স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ and I was always in practicing English speaking. বলবো সেটা হচ্ছে through my work, through my affiliations to different organizations. আমার এটা করতেই হতো এবং আমি চেয়েছিলাম নিজেকে এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখতে. সো দ্যাট রিয়েলি হেল্প মি. সো যারা হয়তো চাচ্ছেন হয়তো আমি ইংলিশ স্পিকিং এ পারবো অর সামথিং লাইক দ্যাট, টেক মি ফর অ্যান এক্সাম্পল. আমি নিজেও কখনো ইংলিশে ওভাবে কথা বলিনি ইউনিভার্সিটিতে ওঠার আগে. সো আই থিঙ্ক একটু প্র্যাকটিস করলে আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ and eventually you will get there. But in particularly আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি গুগল মিটে আমার একটা ছোট ভাই, ভেরি ডিয়ার বাড়ি অফ মাইন্ড, সো আমি তার সাথে সে ওয়াইলস দিচ্ছিল. সো তার সাথে যেটা করলাম সেটা হচ্ছে আমি 11টা 12টার দিকে রাতে ফ্রি হতাম কাজ সেরে. সো প্রতিদিন রাত 11:30 থেকে 2:30 পর্যন্ত 3 ঘন্টা করে লাস্ট 7 দিন যেটা করেছিলাম, প্রতিদিন আমরা কি করতাম সেটা হচ্ছে আইএলটিএস সেট অফ কোয়েশ্চেনার, স্পিকিং কোয়েশ্চেনার আমরা বানাতাম. সো বানিয়ে একবার আমি তাকে টেস্ট নিব অনলাইনে গুগল মিটে, সে একবার আমাকে টেস্ট নিবে. দেন ইচ টাইম আমরা একজন আরেকজনকে আমরা ফিডব্যাক দিতাম, ভাই আপনার মনে হয় এটা একটু ঠিক আছে, এটা একটু চেঞ্জ করতে হবে আর সামথিং লাইক দ্যাট. সো দ্যাট রিয়েলি হেল্প মি অনলাইনে কাইন্ড অফ একজন আরেকজনকে মক টেস্ট দেওয়ার মতো, ই মক যেটা বলা হয়. সো এটা আমাকে অনেক হেল্প করেছে স্পিকিং এর ক্ষেত্রে, লাইক টু প্র্যাকটিস স্পিকিং ফর 14 মিনিটস স্ট্রেট. সো এটা আসলেই দরকার. আর স্পিকিং এর ক্ষেত্রে যেটা মেইন প্রবলেম আমাদের মোস্টলি আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসি সেটা হচ্ছে আমরা 1-2 লাইন ইংলিশে বলতে পারি, 1-2 লাইন বলার পর বাট ওটাকে কন্টিনিউ করা ফর এ লঙ্গার টাইম, দ্যাটস এ টাফ থিং ফর আস. সো আমার আমার ক্ষেত্রে ওই প্রবলেমটা ছিল, বাট আই ক্যাপ্ট অন প্র্যাকটিসিং. এটা আমার জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল, লাইক 1 লাইন বললাম, 2 লাইন বললাম, বাট তৃতীয় লাইন কিভাবে বলবো, আরো কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার বানাবো. দেন আই ইউজ টু টেক মোর টাইম, বাট ইভেনচুয়ালি বলতে 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 আসলে নাও আমি ইন স্টেজ লাইক আই ক্যান টক. সো এটা আসলে অটোমেটিক্যালি প্র্যাকটিসের ক্ষেত্রে হয়ে যায়, নট নেসেসারিলি 1 মাস পর 2 মাস পর, বাট কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মধ্যে থাকলে আই থিঙ্ক এটা হয়ে যায়. সো ইয়া, চমৎকার, খুবই চমৎকার প্রিপারেশন. যারা এই লাইভটি দেখছেন আমি আশা করি যে আপনারা নোট নিচ্ছেন, বিকজ তাফহিম হচ্ছে এক্সাম্পল যে একদম স্ক্র্যাচ থেকে প্রতিটা জিনিস শিখে এসেছে. যেটা সে বললো যে তার কাছে নিউ ইয়র্ক টাইমস এর প্রিমিয়াম ছিল না, সে মাসে 10টার বেশি আর্টিকেল বোধহয় পড়া যায় না, সে অনেক স্ট্রাগল করে এই জিনিসগুলো করেছে. তারপর হচ্ছে যে সে কিভাবে, যেমন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে আসলে কিভাবে মার্কেটিংটা করা হচ্ছে. আই লাইক তাফহিম যে তুমি আইএলটিএস এর রাইটিং এ আসলে কোন কোন জায়গায় এমফাসিস করা হয় কেউ যখন মার্কিং করে, ইউ অ্যাকচুয়ালি ডিগড ইন থ্রু, এবং হচ্ছে যে সেখান থেকে তুমি জানতে পেরেছো যে তোমার এক্স্যাক্টলি কোন জায়গাটায় ফোকাস করতে হবে. দ্যাটস আউটস্ট্যান্ডিং. প্লাস তুমি যেটা বললে যে স্পিকিং এর একজন পার্টনার তৈরি করা এবং হচ্ছে নিজেরা কোয়েশ্চেন করে একজন আরেকজনকে হেল্প করা, দিজ আর রিয়েলি রিমার্কেবল প্রিপারেশনস. খুবই চমৎকার, এবং আই বিলিভ যে যারা দেখছেন আপনাদের অনেক কিছু শেখার আছে এখান থেকে. তো তাফহিম, আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন এসেছে, বাট সেই প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমি তোমাকে যেটি জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে যে তুমি সমস্ত কিছু সম্পর্কে বলেছো, বাট ইউ অ্যাকচুয়ালি সিকিউরড পারফেক্ট স্কোর ইন স্পিকিং, 9 out of 9, মার্ভেলাস. সো এই স্পিকিং নিয়ে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে. প্রথমত হচ্ছে যে তুমি যে জিনিসটি বললে যে স্পিকিং এ তুমি আন্ডারগ্রেড শুরু করার আগে তোমার কোনো ধরনের মানে ইউ ডিডন্ট স্পিক এ সিঙ্গেল লাইন ইন ইংলিশ, বাট তুমি আন্ডারগ্রেড শুরু করার পরে হচ্ছে যে আস্তে আস্তে কথা বলা শুরু করেছো. সো এই বিষয়ে তোমার লাইক হাউ ডিড ইউ প্রিপেয়ার ইউরসেলফ, অর লাইক হাউ ডিড ইউ অ্যাকচুয়ালি গেট ইন টু দিস স্টেজ যে তুমি আন্ডারগ্রেডে তোমার কোনো ধরনের লজ্জা কিংবা ভয় কাজ করতো কিনা, যেটা আসলে সবার মনে কাজ করে যে কেউ যখন কথাবার্তা শুরু করে তখন বিভিন্ন ধরনের কনফিউশন, একটু হেজিটেশন বা হচ্ছে কনফিডেন্সের অভাব, এগুলো মানুষ আসলে দিস অ্যাকচুয়ালি অ্যাপিয়ার অ্যাজ চ্যালেঞ্জেস, রাইট? সো হাউ ডিড ইউ ডিল উইথ দিস চ্যালেঞ্জেস? ওয়েল, আমাকে হচ্ছে আমি একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে আমার আন্ডারগ্রেডে ফার্স্ট সেমেস্টার আই নেভার নিউ লাইক দেয়ার ইজ সামথিং কল্ড প্রেজেন্টেশন দিতে হবে অ্যাসাইনমেন্টের মতো, তাও আবার প্রেজেন্ট করতে হবে পাওয়ার পয়েন্টে. আই লার্ন ফ্রম স্ক্র্যাচ. ভার্সিটিতে প্রথম উঠে প্রেজেন্টেশন দেয়া, পিপিটি কি জিনিস শিখলাম. সো
আমাকে একটা টিচার হয়তো আমার সাথে কথা বলে হয়তো বুঝে গিয়েছিল, উনি আমাকে একটা জিনিস, আহ, একটা আর্টিকেল ওর বুকের একটা কনস্টিটিউশন বুক, অ্যাজ আই এম ল স্টুডেন্ট, আমাকে একটা কনস্টিটিউশন বুকের সামথিং কিছু একটা আমাকে পড়তে দিল, বললো যে রিড আউট। সো আমি পড়ছিলাম। সো পড়ার সময় একটা লাইন আমি পড়ছিলাম, সেখানে একটা ওয়ার্ড ছিল হচ্ছে এইবল। সো বাট আই হ্যাড নো আইডিয়া এটাকে কিভাবে বলবো, সেটা হচ্ছে ওই এইবল না, ইয়াস ইট ওয়াজ এইবল। সো আমি বলছিলাম হচ্ছে থ্রো দিস, এবল টু ডু দিস। দেন স্যার আমাকে থামিয়ে বললো, হোয়াট, ওয়েট, তুমি এখন কি বললা? দেন আই ওয়াজ লাইক, আমি কি বললাম স্যার, এবল টু ডু দিস, ইজ দেয়ার এনি ওয়ার্ড কল্ড এবল? তখন আমি খুবই লজ্জা পেলাম আর কি। দেন এভরিওয়ান ইজ অ্যারাউন্ড মি ওয়াজ লাফিং, নতুন ক্লাস ছিল। দেন আই ফেল্ট সো অ্যাশেমড, লাইক আমি কি করছি। দেন পেছন থেকে একজন বলল, স্যার মেবি হি ইজ ট্রাইং টু সে এইবল। তখন স্যার বললো, ইয়েস, দেয়ার ইজ নাথিং কল্ড এবল, ইটস এইবল। বাট আই হ্যাড নো ক্লু ইটস এ, নট এ। সো আমি কিন্তু এ বলতাম। সো এই ছোটখাটো জিনিস আর কি, ওই জিনিসটা আমাকে খুবই আর কি এনকারেজ করে, লাইক আই হ্যাভ টু নো। আমি এখনো অ্যালফাবেটই জানি না, কিভাবে ভালো করে প্রনাউন্স করতে হয়। সো তখন থেকে আসলে গুগলে সার্চ করা শুরু, কিভাবে প্রনাউন্স করতে হয়, এ বি, সুন্দর করে একদম স্ক্র্যাচ থেকে শুরু করি আর কি, ভার্সিটি লাইফে উঠে কিভাবে প্রনাউন্স করতে হবে। দেন আই স্টার্টেড ওয়াচিং, আমার ভাইয়া সাজেশন দিয়েছিল, সেটা হচ্ছে অ্যানিমেশন মুভি দেখা। অ্যানিমেশন মুভিতে একটু সোজা ইংলিশ হয়, জেনারেলি সেন্টেন্স স্ট্রাকচার গুলো বাচ্চাদের কথা মাথায় রেখে। সো আমি প্রচুর অ্যানিমেশন মুভি দেখা শুরু করলাম উইথ সাবটাইটেলস। আমি সাবটাইটেল ছাড়া এখনো দেখি না। আমি প্রতিটা মুভি দেখি সাবটাইটেল নিয়ে, আমি কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখি, কিছু শব্দ শিখি। সো আমি এখনো সাবটাইটেল নিয়েই মুভিগুলো দেখে থাকি। সো সাবটাইটেল নিয়ে ইংলিশ ওই অ্যানিমেশন মুভিগুলো দেখা শুরু করি। তো ওরা কিভাবে প্রনাউন্স করে, আমার কাছে এটা খুবই একটা আর্টের মতো মনে হতো, কিভাবে এত সুন্দর করে প্রনাউন্স করে। তো আমি বারবার প্রতিটা লাইন আবার ব্যাকে গিয়ে গিয়ে আবার শুনতাম কিভাবে বলছে ওরা। সো এই একটা ব্যাপার আমার মধ্যে কাজ করতে পারে। গেইন আমার ইংলিশে কারোর সাথে প্র্যাকটিস করা, কারোর তো বলতে পারতাম না কাউকে। সো তেমন ভাবে ছিল না, বাট ভার্সিটিতে আসা যাওয়ার পথে নিজের সাথে নিজে কনভারসেশন করতাম, একটা ডায়ালগের মতো করে। আমি নিজেকে কোয়েশ্চেন করতাম, আবার আমি নিজেকে আনসার দিতাম একটা টপিকে। সো নিজের সাথে নিজে কাইন্ড অফ কথা বলতাম কিভাবে হচ্ছে। এন্ড আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে উঠে যেটা করতাম সেটা হচ্ছে, একটা পার্টিকুলার টপিকে কথা বলবো, এই টপিকে আমি নিজে নিজে নিজের ভয়েসটা রেকর্ড করতাম, কিভাবে আমার প্রনাউন্সিয়েশন হচ্ছে। এটার সাথে ইংলিশের মুভি যেভাবে হতো তাদের মতো হয় কিনা আমি দেখার ট্রাই করতাম, বাট কোনোভাবে হতো না। সো বাট স্টিল আই কেপ্ট অন ট্রাইং। দেন থার্ড ইয়ার লাস্টের দিকে ওই ডিফারেন্ট অর্গানাইজেশনে কাজ করার সুযোগ পেলাম। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একটাতে ইনভলভ হয়ে গেছিলাম এট দ্যাট ডেট। সো তখন থেকে আস্তে আস্তে ওদের সাথে কথা বলা, আমার তাদের প্রনাউন্সিয়েশন গুলো আমি খুব শুনতাম সুন্দর করে, কিভাবে তারা কথা বলছে। এবং আরেকটা কাজ করতাম সেটা হচ্ছে, আমি অলওয়েজ ডিকশনারি ওপেন রাখতাম, সো দ্যাট আমি কোনো কথা বললে ওদেরকে বুঝতে দিতাম না দ্যাট আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, বাট আমি ইমিডিয়েটলি ওই ওয়ার্ডটা সার্চ করতাম, কি বললো সেটা। সো এটা আমার ভোকাবুলারি এনরিচ করা একটা ওয়ে ছিল। ওয়ার্ড শিখতাম প্রচুর মানুষের সাথে কথা বলার মাধ্যমে। সো মানুষ কথা বলতে আমি শুনতাম, শোনার পরে শুধু ওয়ার্ড সার্চ দিতাম, কিভাবে কি বলেছে, আসলে মিনিং না বুঝলে তো হবে না। সো মিনিং বোঝার ট্রাই করতাম। সো সিমিলারলি সাবটাইটেলে মুভি দেখার সময় এক একটা ওয়ার্ড দেখে পজ করে আবার ব্যাকে গিয়ে ওয়ার্ডটা দেখে সার্চ করে বুঝে তারপর আমি মুভি দেখতাম। সো ইট ওয়াজ মোর লাইক এন্টারটেনমেন্ট প্লাস লার্নিং আর কি। সো এটা আমি আই ট্রাই টু এনশিওর। পাশাপাশি হচ্ছে এই ধরনের আই থিঙ্ক কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিসে থাকা, পরবর্তীতে যেটা ফ্রিকুয়েন্টলি আমার হয়েছে। এন্ড লাইফ গেভ মি ফিউ বিউটিফুল অপরচুনিটিস দ্যাট অ্যালাউড মি টু স্পিক ইন ইংলিশ এন্ড টু টক টু পিপল যারা ইংলিশে ভালো। সো দ্যাট রিয়েলি হেল্প মি টু এক্সেল মাই অ্যাবিলিটি টু স্পিক ইন ইংলিশ। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই যে প্রিপারেশন বা তোমার যেই স্ট্রাগল ছিল ইংলিশ শেখার ক্ষেত্রে, সেটা মানুষকে কিভাবে ইন্সপায়ার করছে। আমি একটা কমেন্ট শো করছি। ইসরাত জেরিন লিখেছেন যে অলরেডি নোটেড, নাও আই এম ফেসিং দ্য সেম প্রবলেম লাইক হিম, I never use any sentence in English before undergrad. Thanks for this useful session. So thank you Tafhim again. রিগার্ডিং দি প্রনাউন্সিয়েশন, এটা আসলে আমরা অনেকেই ফেস করে থাকি, যে আমরা এক্স্যাক্টলি ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে বলতে চাই বা আমেরিকান প্রনাউন্সিয়েশন বলতে চাই, এবং আমাদের কাছে প্রশ্ন এসেছে এই ব্যাপারে। বাট ইন দি রিয়েল IELTS স্পিকিং এক্সাম আসলে কি অ্যাকসেন্ট ম্যাটার করে কিনা? আমি বলবো সেটা হচ্ছে, as long as one communicates properly, যে মেসেজটা দিতে যাচ্ছে এটা ক্লিয়ারলি বুঝাতে পেরেছে, আই থিঙ্ক দ্যাটস ওকে। ওই অ্যাকসেন্টের ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক ইট ম্যাটার্স, বিকজ আই অলসো ডু হ্যাভ অ্যান অ্যাকসেন্ট। সো আমার মনে হয় না এটা কোনো ম্যাটার করে।
ভেরি গুড। আমাদের কাছে আরো প্রশ্ন এসেছিল যে অলরেডি ইউ হ্যাভ অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, যে যদি কারো আইএলটিএস এর বা প্রিপারেশন কোনো পার্টনার না থাকে সে কিভাবে শিখতে পারে, বাট ইউ হ্যাভ নেইলড ইট। কিভাবে মুভি দেখে নিজের সাথে নিজে কথা বলে নিজে নিজে প্র্যাকটিস করে টেকনোলজির সাহায্যে কিভাবে সেটি এক্সেল করা যায়, ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ডান দ্যাট। এর বাইরে আমরা কিছু টেকনিক্যাল কোয়েশ্চেনে চলে যাচ্ছি এখন, বিশেষ করে আইএলটিএস এর এক্সাম রিলেটেড। কারণ হচ্ছে যে ইটস ভেরি পসিবল যে সবাই হয়তো সব বিষয়ে জানবে না, অথবা সব বিষয়ে জানা থাকলেও হয়তো প্রশ্নে বা হচ্ছে যখন কোয়েশ্চেন সামনে আসে তখন মনে পড়ে না। পরীক্ষার হলে গেলে আমরা প্রায় অনেকেই এই ধরনের সিচুয়েশনে পড়ি। সো এই বিষয়ে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এক্সামিনার যদি এমন কোনো প্রশ্ন আস্ক করে যেটা সম্পর্কে আমার আইডিয়া বা নলেজ নেই, দেন হাউ টু ডিল উইথ দ্যাট কোয়েশ্চেন ইন দ্য এক্সাম সেন্টার? Well, it happened with me as well during my speaking test. আমাকে বলা হচ্ছিল সেটা হচ্ছে কিভাবে একটা মানুষ তার ন্যাশনালিটি আপহোল্ড করতে পারে, পাশাপাশি একটা গ্লোবাল সিটিজেন হতে পারে। So what I did, আমার speaking test, what I did particularly that was to back up my statements with examples. So আমি প্রতিটা যেটাই বলেছিলাম একটা এক্সাম্পল দিয়ে ট্রাই করেছিলাম। So I had no idea কিভাবে ন্যাশনালিটি আপহোল্ড করে আবার হচ্ছে পাশাপাশি গ্লোবাল সিটিজেনশিপে কন্ট্রিবিউট করবে, গ্লোবাল সিটিজেন হবে। So immediately I thought like, okay, আমাদের হচ্ছে take Greta Thunberg for an example. So suddenly ওর কথা বললাম, গ্রেটা থানবার্গ ফর এক্সাম্পল, শি ইজ হোল্ডিং হার ন্যাশনালিটি, তার দেশের কর্নার থেকে কাজ করছে, পাশাপাশি শি ইজ এ গ্লোবাল সিটিজেন দ্যাট ইজ কন্ট্রিবিউটিং টু আ গ্লোবাল কজ। সো এইভাবে বলে কাইন্ড অফ কানেক্ট করার ট্রাই করেছি, বাট ওভাবে হচ্ছে পার্টিকুলারলি ডিরেক্ট আনসারে আমার যদি আইডিয়া ছিল না, বাট আমি একটু ঘুরিয়ে ট্রাই করেছি বলার। ইটস নট অ্যাবাউট দ্য এক্সাক্ট একদম আনসার দেয়া, বাট যেহেতু আইডিয়া ছিল না একটু ঘুরিয়ে একটু বলার ট্রাই করেছি তার আশেপাশে। অথবা এমন ভাবে বলা যেতে পারে যারা হয়তো স্পেসিফিক যদিও ভাবে না থাকে, সেটা হচ্ছে এইভাবে বলা যেতে পারে। ফর ইনস্টেন্স, সাডেনলি আস্ক করা হলো, টেল মি অ্যাবাউট ইয়োর ফেভারিট মেমোরিজ ফ্রম চাইল্ডহুড। সো আমার এখন পার্টিকুলারলি মনে পড়ছে না আমি কোন চাইল্ডহুড নিয়ে বলবো। সো ইমিডিয়েটলি জাস্ট what happened to me as well, like I made it up immediately. So what I told the examiner was like, um, among all those childhood memories I had, there was a particular memory that I still cherish. That is, my parents used to take me to my grandfather's house, and I used to love the moments I used to spend there. সো এইভাবে বলে সেটা একটু এক্সপ্লেন করে একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টের মতো করে দিয়ে একটা স্টোরি বানিয়ে ফেললাম। সেটা হচ্ছে বিফোর ডাইং my grandfather gave me some lessons or shared me some true lessons of life that I still remember. And among all those memories that I spent in my childhood, that particular memory is quite important, or I will cherish forever in my life. এভাবে বলে আমি স্টিল একটা ইমিডিয়েটলি একটা বানিয়ে ফেলেছি, যেটা আসলে ট্রু ফ্যাক্ট না, বাট আই থিঙ্ক ইটস পসিবল ওভাবে বলা ইমিডিয়েটলি। জাস্ট ইটস অল অ্যাবাউট ইউর অ্যাবিলিটি টু ফ্রেম এন আনসার। সো আই থিঙ্ক ওভাবে বলা যেতে পারে। ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। এবং আই উড পার্টিকুলারলি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে তুমি কিছু ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স তৈরি করছো, to have some buffer time to think যে among all those memories what I cherish from my childhood memories. So এই যে কয়েকটা words you were telling and at the same time you were actually thinking in your head যে আমি আসলে কোন মেমোরিটা নিয়ে আসতে পারি বা কোনটা মেকআপ করতে পারি, দ্যাটস ভেরি ইন্টেলিজেন্ট। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। বাট উই আর স্টিল গোয়িং অন উইথ দি স্পিকিং মডিউল। তো এই যে অনেক সময় দেখা যায় যে আমরা যেটা বললাম যে কোন একটা বিষয় হয়তো জানে না, কোন একটা বিষয় হয়তো মেকআপ করতে হচ্ছে, যেটা তুমি করেছো। তো এই ধরনের ক্ষেত্রে দুটো সমস্যা দেখা যায়। একটা হচ্ছে যে দি এক্সামিনি ওর যিনি পরীক্ষা দিচ্ছেন, টেস্ট টেকার, suddenly becomes anxious, suddenly becomes nervous, and then it actually leads to fumbling, like বিভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে চায়। সো এই দুটো বিষয় আসলে কিভাবে অ্যাড্রেস করা যায় যখন ইউ আর মেকিং আপ ইউর ওন স্টোরি ইন দ্য স্পিকিং টেস্ট? সো আমি আগে আমার সেকেন্ড টেস্ট যেটা ডিসেম্বর 8-এ দিলাম তার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি 50 মিনিট আগে পৌঁছাই টেস্ট সেন্টারে। সো টেস্ট সেন্টারে পৌঁছানোর পর আমাকে ইমিডিয়েট বললো এখনই ফ্রি আছে, আপনি চাইলে এখনই দিতে পারেন। আই ওয়াজ লাইক ওকে, আমি এখনই দিতে পারবো, সমস্যা নেই। সো ইমিডিয়েটলি কিন্তু আমি চলে গেলাম। সো ইমিডিয়েটলি দিতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে আমি হাঁপাচ্ছিলাম, যেহেতু মাত্র উঠেছি, এবং ইমিডিয়েটলি আমি চলে গেলাম উইদিন 2-3 মিনিটস। সো আমি আসলে রিয়েলাইজ করলাম যাওয়ার পরে দ্যাট আই এম নট প্রিপেয়ার্ড। আমার একটু টাইম দরকার টু রিল্যাক্স, টু জাস্ট ব্রিথ।
সো বাট ওটার টাইম তো পাইনি, বাট ইমিডিয়েটলি স্টার্ট করে দেওয়ার ফলে আমি প্রতিটাতে আমার আই আই ওয়াজ স্টাম্বলিং। সো পরের বার সেই ভুলটা করিনি, আমি এগেইন 50 মিনিট টু 1 ঘন্টা আগে পৌঁছালাম। লাস্ট বার দিয়েছিলাম ব্রিটিশ কাউন্সিল ফোলার রোডে। সো এগেইন দে আস্কড মি লাইক আপনি চাইলে এখন দিতে পারেন, আই সেড নো। আবার 10 মিনিট পর আসলো, আপনি চাইলে এখন দিতে পারেন, এখন ফ্রি আছে, আমি বললাম না। সো আই ওয়াজ অ্যাডামেন্ট লাইক আমি এক্সাম টাইম যেটা আছে তার আগে দিব না। সো আমি যেহেতু মাস্ক পরেছিলাম, সো নো ওয়ান ওয়াজ লুকিং এট মি। সো আমি আহ, যেটা করলাম সেটা হচ্ছে আমি প্রায় 15 থেকে 20 বার আই টুক ডিপ ব্রেথ। সো একদম দীর্ঘশ্বাস নিলাম কয়েকটা। সো জাস্ট ওয়াজ ট্রাইং টু কাম মাইসেলফ সেইং লাইক ইটস জাস্ট আ কনভারসেশন দ্যাট আই এম গোইং টু হ্যাভ। সো এইভাবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম আর কি, জাস্ট লাইক আদার মিটিংস এন্ড অল দ্যাট আই ডু হ্যাভ। ওর টাইপের একটা জাস্ট কনভারসেশন করবো, ইটস জাস্ট এক্সাম যেটা আমার লাইফে চাইলে আবারও দিতে পারি। সো ইটস নট গোয়িং টু ডিসাইড দ্য ফেট অফ মাই লাইফ। সো ওভাবে বলে নিজেকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছিলাম। বাট আই 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 ওয়াজ রিয়েলাইজিং দ্যাট আমার হার্ট বিটটা বেড়ে যাচ্ছে, নার্ভাস হচ্ছিলাম যতটাই টাইম আসছিল। সো আমি বারবার দীর্ঘশ্বাস নিচ্ছিলাম, একটু কাম চেষ্টা করছিলাম, লাইক কিছু চিন্তা করছিলাম না, লাইক আই ওয়াজ থিঙ্কিং অফ স্পোর্টস এটা ওটা, সো দ্যাট আমার এই নার্ভাসনেসটা না আসে। সো এইভাবে করে আগে নিজেকে একটা কাইন্ড অফ আই থিঙ্ক প্রিপারেশন স্টেজে নিয়ে যাওয়া বিফোর গেটিং ইনটু স্পিকিং সেশন। সো ওই পার্টিকুলার মোমেন্ট গুলো অ্যাটলিস্ট 1 ঘন্টা আধা ঘন্টা আগে নিজেকে একটু শান্ত রাখা, বিকজ ইটস অল অ্যাবাউট ডেলিভারি এট দ্যাট পার্টিকুলার টাইম। আমি কতটা ভালো ইংলিশে কথা বলতে পারি দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমি ওই পার্টিকুলার স্পিকিং সেশনে যদি ফাম্বল করি, স্ট্যাম্বল করি, সো আমার কাছে এটা একটা ইফেক্টিভ ওয়ে মনে হয়েছে টু রিল্যাক্স বিফোর দ্য সেশন। সো এক্সামে আমার পারফরমেন্সটা কেমন হবে তার উপর অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আমার কন্ডিশনটা কেমন, আমি কি থিঙ্ক করছি, আমার স্টেবল কিনা, আমি কমফোর্টেবল কিনা। সো তার জন্য আই থিঙ্ক ওই যখনই হচ্ছে স্পিকিং সেশনে কিছু একটা নার্ভাস হয়ে যাবে, সো আই থিঙ্ক টেক ইট ন্যাচারালি, ট্রাই টু স্পিক ন্যাচারালি। আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন নার্ভাস থাকি সেটা হচ্ছে একটু ফাস্ট কথা বলা ট্রাই করি, অ্যান্ড দ্যাট ইভেনচুয়ালি এফেক্টস। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে ট্রাই টু স্পিক ন্যাচারালি রাদার দেন বলা হচ্ছে টেক টাইম, টেক এ পজ ফর 5 সেকেন্ডস, তারপর বলা স্টার্ট করেন। They will understand. And in my speaking session, I also stumble. It's okay. As long as you can communicate clearly, it's okay. এবং ন্যাচারালি হচ্ছে এটা মানুষ সম্বল করবে, এটাই স্বাভাবিক। সো বাট এটার মাত্রাটা কেমন বেশি করলে যেমন একটা চোখে লাগে, বাট কয়েকবার জাস্ট এমনিতেই বলা বা ফাম্বল করা, ইটস ওকে। সো as long as you can clearly state your sentences, your opinions, I think it's okay. চমৎকার অ্যাডভাইস। আরেকটা সমস্যা আমরা সাধারণত দেখে থাকি সেটা হচ্ছে যে এটা শুধু পরীক্ষার ক্ষেত্রেই না কিংবা আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রেই না, বরঞ্চ অন্যান্য সময় দেখা যায় যে আমরা যখন কথা বলি তখন আমরা এক্স্যাক্টলি যে ওয়ার্ডটা মনে করতে যাচ্ছি সেটা সবসময় মনে আসে না, বা হচ্ছে যে এক্সপ্রেশনটা আমরা দিতে যাচ্ছি, যে ফ্রেজটা মনে করতে যাচ্ছি সেটা অনেক সময় দেখা যায় আমরা মনে করতে পারি না। সো যখন আমরা পরীক্ষার হলে না থাকি কিংবা হচ্ছে কোনো টেস্ট সেন্টারে না থাকি তখন আমরা সামহাউ উই ম্যানেজ ইট, বাট হাউ ক্যান উই ম্যানেজ ওয়েন ইউ আর ইন টেস্ট সেন্টার, যখন আমরা এই It's পার্টিকুলার। true. ইটস ট্রু আসলে আসলেই ভুলে যায়, আমি নিজেও ভুলে গেছিলাম। সো আমি দা মোমেন্ট আমি একটা সিনোনিম ইউজ করলাম, হয়তো এটা একটা ভালো আছে, দেন আমি হচ্ছে ইমিডিয়েটলি এটা মনে পড়লে মাত্র ইমিডিয়েটলি আবার অর দিস এভাবে আমি বলতাম। বাট এগেইন ইট হ্যাপেন্স, বাট এটার ফলে স্পেসিফিক ওয়ার্ড ইউজ করতে না পারলে আই থিঙ্ক ঘুরিয়ে একটু বলা, যেটা একটু ব্রেক ইট ডাউন, মিনিংটাকে ব্রেক ডাউন করে একটা কাইন্ড অফ সেন্টেন্স বানিয়ে ফেলা, আই থিঙ্ক দ্যাট হেল্পস টু সাপোজ ফর ইনস্টেন্স বললাম হচ্ছে প্রিপেয়ার, টু প্রিপেয়ার ওয়ান সেলফ, টু প্রিপেয়ার ইয়োর সেলফ। সো আই থিঙ্ক এটাকে যদি প্রিপেয়ার ওয়ার্ডটাই মাথায় না আসে এইভাবে বলা যেতে পারে লাইক ডু হোয়াট ইট টেক্স, অর ট্রাই ফর হোয়াট ইট টেক্স টু গেট দ্যাট। সো এভাবে একটু বানিয়ে বলা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা যদি না আসে, বাট এইটুক আইডিয়া থাকতে হবে লাইক একটা সেন্টেন্স বা ওয়ার্ড মাথায় না আসলে এটাকে ওই মিনিং এর দিকে নিয়ে যাওয়ার মতো করে একটা সেন্টেন্স ক্রিয়েট করা, আই থিঙ্ক ইটস পসিবল। বাট এগেইন যদি পরে মনে করে আবার একটু টান দিয়ে ওই ওয়ার্ডটা ইউজ করা, সো আই থিঙ্ক এভাবে করা যেতে পারে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং তাফহিম, যে সবাই যে ধরনের স্ট্রাগল করে বা সবাই যে ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে ইন দ্য প্রিপারেশন পিরিয়ড, তারপর হচ্ছে পরীক্ষার হলে, ইউ আর নো ডিফারেন্ট দ্যান দেম। তুমি সব ধরনের স্ট্রাগল করেছো, সব ধরনের চ্যালেঞ্জ ইউ হ্যাভ ফেসড, এন্ড অলসো ইন দ্য টেস্ট সেন্টার তোমার এক্সপিরিয়েন্স লাইক এনিওয়ান এলস, বাট স্টিল ইউ অ্যাকচুয়ালি সিকিউর 9 out of 9। তার মানে আমি এটাই বলতে চাচ্ছি দর্শকদের যে যদি আপনি ফাম্বলিং করেনও, যদি আপনার প্রিপারেশনেতে খুব স্ট্রাগলিং পিরিয়ড যায়ও, যদি
if you fail sometimes, but that shouldn't actually bother you, that shouldn't prevent you from like trying again and again, because তাফহিম হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল যে বারবার দিয়েছে আপনারা যে ধরনের সমস্যাগুলো ফেস করেন সে সবগুলো সমস্যা ফেস করেছে, and he successfully overcome every challenges. So আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়েছি, and that's a very interesting question. সেটি হচ্ছে জোহরা বেগম আমাদেরকে প্রশ্ন করেছেন, is it helpful or necessary to talk with foreigners for IELTS speaking by paying them? So does it work? By paying them? Yes. আচ্ছা, I don't clearly get like IELTS এর আগে or some speaking by paying them with foreigners. Well, I think foreigners সাথে কথা বলার জন্য you don't need to pay. You just look around and you will find people. And বাংলাদেশে অনেক ভালো স্পিকার্স আছে ইংলিশে যারা অনেক ভালো, তাদের সাথে কথা বলা যেতে পারে। So I think it's okay, but you don't need to pay necessarily. You don't need to pay. But যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো মেন্টর খুঁজে নিতে পারেন যার কাছে I think it will help. আমার হয়তো ফরচুনেটলি একটা মেন্টর ছিল, বা আমার একটা বাড়ি ছিল, একটা ভাই ছিল যার সাথে আমি প্র্যাকটিস করতে পেরেছিলাম। অনেকের হয়তো থাকবে না। সো প্রফেশনাল আই থিঙ্ক এডজোনেরও এই সার্ভিসটা আছে, দ্যাট ই মক দেয়া যেতে পারে। সো ওনাদের কাছে ভালো ভালো কিছু রিসোর্সেস আছে, মেন্টরস আছে, তাদের কাছে হয়তো অনলাইনে মক দেওয়া যেতে পারে, কথা বলা যেতে পারে। দে আর ভেরি গুড এট স্পিকিং। সো যারা রিসোর্সেস আছে, সো এই ধরনের সার্ভিস গুলো নিতে পারে। নট নেসেসারিলি ফরেনারদের সাথে স্পিকিং প্র্যাকটিস করতে হবে বাই পেইং এন্ড অল। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি তো আইএলটিএস দিয়েছো এই পর্যন্ত 3 বার, এবং সর্বশেষ দিয়েছো যখন হচ্ছে এটা একটা কোভিড এফেক্টেড টাইম, আমরা সবাই খুব স্ট্রেসড, সবাই খুব এক্সস্টেড। সো এই বিষয়ে একটু কথা বলতে চাই, কারণ হচ্ছে যে এমনিতেই পরীক্ষা ব্যাপারটা খুব ভীতিকর সবার কাছেই। যে কোনো পরীক্ষায় দেখা যায় যে আমাদের নার্ভাস সিস্টেম একটু ব্রেকডাউন করে, আমরা কিছুটা অ্যাংশাস হয়ে যাই। সো অন টপ অফ দ্যাট তুমি কোভিড এফেক্টেড টাইম পরীক্ষা দিয়েছো। সো তুমি হাউ ডিড ইউ ডিল ইট উইথ লাইক সাইকোলজিক্যালি, তোমার কোনো প্রেশার ফিল করেছো কিনা, বা কোভিড এর সময় তোমার এক্সপেরিয়েন্সটা আসলে কি ছিল টেস্ট সেন্টারে, মানে হাউ ওয়াজ ইট? ওয়েল, এটা আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আমি বলবো। সেটা হচ্ছে প্রথমত আমি কোভিড এর টাইমে কিভাবে দিতে হয় সেটা কয়েকটা আইএলটিএস এর ভিডিও দেখেছিলাম। কিভাবে মাস্কে পড়লে কি কি সমস্যা হতে পারে এই রিলেটেড একটা ভিডিও দেখেছিলাম। আমি চ্যানেলটার নাম এখনই বলতে পারবো, সেটা হচ্ছে একাডেমিক ইংলিশ হেল্প নামে একটা চ্যানেল আছে ইউটিউবে। সো এই চ্যানেলটা কয়েকটা ভিডিও দেখেছিলাম কোভিড এর টাইমে কিভাবে দিতে হয়। বাট পার্টিকুলারলি যেটা আমি প্র্যাকটিস করেছিলাম সেটা হচ্ছে জেনারেলি আমরা যেটা মাস্ক পরি, ওই মাস্ক পরার ফলে কথা বলার সময় কি হয়, আমি বাসায় বসে ট্রাই করেছিলাম কথা বলার সময় কোনো সমস্যা হচ্ছে কিনা। পরে দেখছিলাম আমার মাস্ক একটু নিচে নেমে যাচ্ছে কথা বলার সময়, যতই কথা বলছি একটু নিচে নেমে যাচ্ছে। সো আমি এমন একটা মাস্ক নিলাম, একটা ভালো মাস্ক যেটা আমাকে একদম টাইটেন করে থাকবে এবং এটা সরবে না, এবং লাউডলি আমি বলতে পারছি, ক্লিয়ারলি বোঝা যায়। এটা প্রায় 2-3টা মাস্ক আমি ট্রাই করেছিলাম বাসায়। সো আমার আম্মু ছিল who supported me a lot throughout the journey. For her, I got this go, I must say. So ওনার কাছে আমি সামনে কথা বলতাম, আম্মা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা। তো উনি বলতো এইটা প্রবলেম হচ্ছে বা এইভাবে শোনা যাচ্ছে। সো এই টাইপের কিছু স্ট্র্যাটেজি আই অ্যাডপ্টেড। দেন ফাইনালি যেটা সবচেয়ে কমফোর্টেবল ছিল আমার জন্য, ওই মাস্কটা পরে আমি হচ্ছে পরীক্ষার হলে গিয়েছিলাম। এন্ড আই ট্রাই টু স্পিক লাউডার দেন ইউজুয়াল while I was speaking. সো এটা আমাকে হেল্প করেছে, সো দ্যাট আমি এটা এনশিওর করতে চাচ্ছিলাম আমার কোনো কথা যেন উনি না শুনে না থাকে। সো এটা আমি মেক শিওর করেছি এভাবে। That's a very good advice, Tafhim. কারণ হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন বা হচ্ছে you are planning to appear for this IELTS speaking or IELTS test, so কিভাবে আপনার প্রিপারেশন নেবেন এবং কিভাবে how to deal with this mask issues so that আপনি both public health এবং হচ্ছে আপনার পার্সোনাল যে সিকিউরিটি, পার্সোনাল সেফটি এই সব সম্পর্কে আপনি সচেতন থাকেন। দ্যাটস a very good example. আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে how to use instead of very important or other like this word, especially speaking part. So like if I am আন্ডারস্ট্যান্ডিং দিস কারেক্টলি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যখন শব্দ খুঁজে পাই না, তখন আমরা এটাকে কিছুটা অ্যাডজেক্টিভ বা হচ্ছে কোনো ধরনের কোয়ালিফায়ার ইউজ করি, যেমন হচ্ছে আমরা দিস ভেরি বিউটিফুল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো এগুলো বাদ দিয়ে কিভাবে স্পিকিং পার্টে কথা বলা যায়? সো আই থিঙ্ক এটার জন্য ভোক্যাব লেক্সিক্যাল রিসোর্স যেটা আছে এটা বাড়াতে হবে। সো যেমন ভেরি ইম্পর্টেন্ট এর জায়গায় আপনি বলতে পারেন এসেনশিয়াল অর ক্রুশাল।
এটা বলতে পারেন। সো এই ধরনের ওয়ার্ড গুলো জানতে হবে যেটা দিয়ে ভেরিটা আপনার অ্যাভয়েড করতে পারবেন। সো এক্ষেত্রে লেক্সিক্যাল রিসোর্স বাড়ানোর কোনো বিকল্প নেই বলে আমি মনে করি। সো আপনি দেখতে থাকেন, গুগলে সার্চ করেন, ডিফারেন্ট ওয়ার্ডস আছে কিভাবে আপনি এগুলো হচ্ছে উইক ওয়ার্ডস, এগুলো ইউজ করলে কিন্তু আপনার মার্কিংটা কমবে, যেটা জেনারেলি ইউজ করা হয়। সো ট্রাই টু ফাইন্ড সাম ওয়ার্ডস যেটা হচ্ছে এই ভেরিটাকে রিপ্লেস করে, এবং ওগুলোকে বলা হয় স্ট্রং ওয়ার্ডস। সো ওই স্ট্রং ওয়ার্ডস গুলো ট্রাই টু ফাইন্ড আউট এন্ড ট্রাই টু লার্ন কিভাবে আপনি ওগুলো অ্যাভয়েড করতে পারেন ভেরি বলাটা। চমৎকার। আমাদের সাথে জারাফ তাজওয়ার আদিব প্রশ্ন করেছেন, হ্যাভ ইউ মেড এনি চেক লিস্ট, আই মিন সাম ইম্পর্টেন্ট টপিক এন্ড প্রিপেয়ার্ড অন দ্যাট? কোনো চেক লিস্ট ছিল কিনা তোমার, বা তুমি কোনো নিজস্ব লিস্ট ফলো করেছো কিনা? ওয়েল, নো, আমি কোনোভাবে কোনো চেকলিস্ট করিনি। আমি মোস্টলি, আমি আবার আবার একটু বলি, সেটা হচ্ছে আমি মোস্টলি আই স্পেন্ট মোস্ট অফ দ্য টাইম যতটুকুই পেয়েছি আর কি অন আন্ডারস্ট্যান্ডিং দ্য ফরম্যাট। আমার আসলে আমি সবাইকে বলবো সেটা হচ্ছে আইএলটিএস কি, কিভাবে মার্কিং করে সেটা আগে ভালো মতো বুঝলে 70% আর ডান, আর 30% জাস্ট প্রিপারেশন, তখন ইজিয়ার হবে। কিভাবে প্রিপারেশন নিতে হবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড, লাইক ওরা তো এইভাবে মার্কিং করে, সো আমার এই জিনিসগুলো শিখতে হবে। সো আই থিঙ্ক ওভাবে জিনিসগুলো ইজিয়ার হয়ে যায় ফার্স্ট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আইএলটিএস ইজ। সো আমি ওটা সাজেস্ট করবো। চমৎকার। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে হচ্ছে আইএলটিএস রাইটিং নিয়ে, যেটা তুমি অলরেডি বলেছো যে আইএলটিএস রাইটিং এ আসলে কিভাবে বেশ করে একাডেমিকে কিভাবে 0 থেকে 7+ তোলা যায়। অ্যান্ড ইউ হ্যাভ সেড যে তুমি আসলে কিভাবে প্রিপারেশন নিয়েছো, তুমি নিজে নিজে প্র্যাকটিস করেছো আইএলটিএস রাইটিং, এবং ইউ হ্যাভ ফেলড মাল্টিপল টাইমস, অ্যান্ড দেন ইউ কেম ব্যাক, ইউ চ্যালেঞ্জড ইউরসেলফ, অ্যান্ড দেন ইউ ডিড। অ্যান্ড অবশ্যই আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাফিম যেটা এর আগেও বলেছে, যে আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে আসলে কোন জায়গাটায় এমফাসিস করা হয় স্কোরিং এর ক্ষেত্রে, যেমন সে কমপ্লেক্স সেন্টেন্সের কথা বলেছে। সো আপনারা সেই স্ট্র্যাটেজি গুলো ফলো করবেন। আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে সামটাইমস when I want to talk in English, I was totally blank, even I had no word during that time. How can I overcome? We have already responded to that question. যে আপনার যদি কোনো ওয়ার্ড মাথায় না আসে, তখন আসলে কিভাবে অল্টারনেটিভ ওয়ার্ড দিয়ে বা অল্টারনেটিভ এক্সপ্রেশন দিয়ে সেটা মেকআপ করা যায়। আমরা আইএলটিএস রাইটিং এর আরেকটা কোয়েশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে আইএলটিএস রাইটিং এর যে টাস্ক 1 রয়েছে সেটা সম্পর্কে একজন প্রশ্ন করেছেন যে শুড আই রাইট এ কনক্লুশন ফর টাস্ক 1? That's a very important question because IELTS এর যে টাস্ক 1 সেটা বেসিক্যালি it asks for reporting what you're actually seeing, but does it mean যে তোমাকে সেখানে কনক্লুশন লিখতে হবে? না, আইএলটিএস টাস্ক মানে কোনো প্রকার কনক্লুশনের দরকার নেই। কনক্লুশন দরকার হচ্ছে আইএলটিএস টাস্ক 2 তে, ইটস ক্লিয়ার। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে স্পিকিং নিয়ে, সেটা হচ্ছে যে when I enter in the room, what will be my first mark with the examiner? File side, could you please explain a bit about? আচ্ছা, যখন রুমে ঢুকবে তখন আসলে তার অ্যাপিয়ারেন্সটা কি হবে, if I'm getting it correctly? অ্যাপিয়ারেন্স না কি বলবে? Most probably it mean করেছে when I enter in the room, what will be the first mark with the examiner? ওকে, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমার এক্সাম বিকাল 4টায় ছিল, সো আই সেড গুড আফটারনুন, ক্যান আই কাম ইন? সো হি সেড ইয়েস, গুড আফটারনুন, কাম ইন। সো ওটা ছিল। আর ড্রেস আপের কথা যদি অ্যাপিয়ারেন্স এর কথা বলে থাকে, হ্যাঁ, জাস্ট ক্যাজুয়াল পরে যান, ইট ডাজন্ট ম্যাটার। সো ড্রেস আপ ডাজন্ট ম্যাটার। আর তুমি তো যেটা বলেছিলে শুরুর দিকে, সেটা হচ্ছে যে তুমি 2 ফরম্যাটের আইএলটিএস দিয়েছো, কম্পিউটার বেসড আইএলটিএস দিয়েছো এবং হচ্ছে যেটা নন কম্পিউটার সেটা দিয়েছো। তো প্রশ্ন এসেছে মাল্টিপল টাইমস যে কম্পিউটার বেসড আইএলটিএস এর সাথে রেগুলার আইএলটিএস এর পার্থক্য কি, বা তুমি কোনটা রেকমেন্ড করো? ইজ দেয়ার এ বিগ ডিফারেন্স বিটুইন देम? ভেরি গুড কোয়েশ্চেন। I would say yes. There are big differences between those two. So আমি পার্সোনালি দিয়েছি। সো আমি আবার বলবো সেটা হচ্ছে আমার যেটা খুবই প্রবলেম ফেস করেছে পেপার বেসড আইএলটিএস, সেটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রেও পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে বারবার পেসেজ এদিক ওদিক দেখা, বারবার চেক করা, আবার কোন ওয়ার্ডটা সেন্টেন্সটা আমি দেখছিলাম আমি ভুলে যাচ্ছিলাম বারবার, আবার গিয়ে আবার দেখা। সো ইট কিলড এ লট অফ টাইম। সো এটা আমার কাছে খুবই প্রবলেমেটিক মনে হয়েছে পেপার বেসড ফলে, পেপার বেসডে। এর আরেকটা জিনিস হচ্ছে রাইটিং এ, আই ডোন্ট নো হাউ মাচ টাইম লেফট। সো এবং কতটা ওয়ার্ড হচ্ছে আমার বারবার গুনতে হতো, একটু পর পর আমি গুনে দেখতাম সবগুলো কয়টা ওয়ার্ড হয়েছে। সো ইটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং। সো যখন হচ্ছে দেখছি আরো 10টা ওয়ার্ড বাকি, সো এই জিনিসটা আমার অনেক টাইম কিল করেছে আমি বলবো। বাট পার্টিকুলারলি কম্পিউটার বেসে যেটা হয় সেটা হচ্ছে উপরে টাইমটা দেয়া থাকে কয় মিনিট বাকি আছে, তারপর হচ্ছে কত ওয়ার্ড লিখছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর মতো হচ্ছে একদম কত ওয়ার্ড হয়েছে সেটা লেখা থাকে। সো আপনার ওয়ার্ড কাউন্ট নিয়ে কোনো সমস্যা হয় না। বাট আনলাইক ওয়ার্ড, ইউ ওন্ট হ্যাভ দ্যাট অপশন টু কারেক্ট স্পেলিংস। সো ওটা থাকবে না, ওটা একটু শিওর হয়ে নেবেন।
সো ওটা একটা ব্যাপার। সো আমি ডেফিনেটলি আমি যেটা বলবো সেটা হচ্ছে, এন্ড আরেকটা জিনিস হচ্ছে বাম পাশে প্যাসেজ থাকে, ডান পাশে কোয়েশ্চেন থাকে রিডিং এর ক্ষেত্রে। সো ইজিলি আমি হচ্ছে হাইলাইট করে রাখতাম। আমি আগে কোয়েশ্চেন গুলো দেখে দেখে আমি হাইলাইট করে রাখতাম। বাম পাশে হাইলাইট করার অপশন থাকে। সো খুবই ইজিলি হচ্ছে কম্পিউটার ভিজিটে দেওয়া যায়। বাট যারা মোস্ট অফ দ্য টাইম ল্যাপটপ বা ডেস্কটপে সময় কাটান না, তাদের জন্য একটু টাফ হতে পারে। যেটা আমার জন্য ফার্স্ট টেস্টে হয়েছিল সেটা হচ্ছে টানা 2 থেকে 3 ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। And একটা পার্টিকুলার ব্যাপার আমার যেটা পছন্দ হয়নি সেটা হচ্ছে ব্রাইটনেসটা একদম ফুল ছিল, এবং ব্রাইটনেস কমানোর কোনো ওয়েও ছিল না ওখানে। সো টানা থাকিয়ে থাকা আমার জন্য খুব কষ্টকর ছিল। বাট আই ট্রাই টু একটু পর পর একটু কাইন্ড অফ চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করা, সো আবার স্টার্ট করা। সো আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট স্ট্র্যাটেজি, এন্ড আপনি কাইন্ড অফ অ্যাডাপ্ট করে ফেলতে পারেন ওখানে। আগে দিতে হবে, বাট পাশাপাশি আপনি কিছু IELTS.org ওখানে যেতে পারেন, আর ফ্রি আইএলটিএস এর ওখানে অনলাইনেও টেস্ট দিতে পারেন। নিজে একটু অ্যাকাস্টমড হয়ে নেন ওই টেস্টের সাথে, দ্যাট উইল হেল্প ইউ। বাট আই ডেফিনেটলি পার্সোনালি আই রিকমেন্ড আইএলটিএস কম্পিউটার বেসড টেস্ট। ভেরি গুড। যারা কম্পিউটারে বসে থাকতে অভ্যস্ত বা হচ্ছে যে কম্পিউটার স্ক্রিন আছে সেখানে পড়তে অভ্যস্ত, তাদের জন্য সম্ভবত হচ্ছে কম্পিউটার বেসটাই অনেক বেশি কমফোর্টেবল হতে পারে, গিভেন দি তোমার যে এক্সপিরিয়েন্স। প্রশ্ন এসেছে মিরিক্রামের কাছ থেকে, সেটা হচ্ছে হাউ ক্যান আই প্র্যাকটিস এট হোম বাই মাইসেলফ উইথ ক্যামব্রিজ অফিসিয়াল গাইড অ্যান্ড ক্যামব্রিজ আইএলটিএস বুকস। সো কি বলবে? ওয়েল, আমি কোনো ক্যামব্রিজ বুক দেখিনি, কোনো অফিসিয়াল গাইডও দেখিনি। সো আমি জাস্ট বেসিক্স যেগুলো আছে একদম লাইক আমার ডেইলি লাইফে ইংলিশে প্র্যাকটিস করা, কথা বলা প্র্যাকটিস করা, তারপর আপনার রিডিং আর্টিকেল পড়া ইংলিশে বেশি বেশি। আর ওই ব্যান্ড ডেসক্রিপ্টরসটা ভালো মতো বোঝার পর আই আন্ডারস্টুড আর কি কি করতে হবে। সো ওই অনুযায়ী লাইক অনলাইনে গুগলে সার্চ করে আমি ডিফারেন্ট ইনফরমেশন রিসোর্সেস, ব্লগ পড়া, ভিডিওস দেখা, ডিটেইলে দেখা, এই জিনিসগুলো করেছি। বাট আইএলটিএস গাইড বা স্পিকিং বই বা এই ধরনের ক্যামব্রিজ বইগুলো আমি কোনোটাই ফলো করিনি। যারা চাই করতে পারে আর কি, তারা ট্রাই করতে পারে, বিকজ দেয়ার আর লট অফ রিসোর্সেস অনলাইন অ্যাভেলেবল যেগুলো হচ্ছে ক্যামব্রিজের বাইরেও আছে, এবং পিপল আর টেকিং প্রিপারেশনস উইথ দোজ হেল্প অফ দেম। সো প্রশ্ন আরেকটা এসেছে, সেটা হচ্ছে যে স্পেলিং এর ব্যাপারে। যেহেতু আইএলটিএস সাধারণত একটা ব্রিটিশ অর্গানাইজেশন এটা অ্যাডমিনিস্ট্রেট করে থাকে, এই ধরনের পরীক্ষায় বিশেষ করে আইএলটিএস এর মধ্যে কি আসলে আমেরিকান স্পেলিং ব্যবহার করা যাবে কিনা? ডেফিনেটলি আপনি আমেরিকান ইংলিশ ব্যবহার করতে পারেন, ব্রিটিশ ইংলিশও ব্যবহার করতে পারেন। বাট মেক শিওর আপনি যে কোনো একটা ব্যবহার করবেন, আইদার আমেরিকান ইংলিশ অর ব্রিটিশ ইংলিশ। বাট আপনি যদি সাপোজ কালার COLOUR একবার ব্রিটিশ করলেন, আবার অন্য জায়গায় লেবারে গিয়ে LOBUR আবার আমেরিকান একটা স্পেলিং দিলেন, তাহলে কিন্তু এটা প্রবলেম হবে। যে কোনো একটা ইউজ করতে পারেন। চমৎকার। আর আমরা মোটামুটি প্রায় সবগুলো প্রশ্নই অ্যাড্রেস করেছি। আমাদের কাছে আসলে প্রচুর প্রশ্ন এসেছে, এবং অনেকগুলো প্রশ্ন আসলে আমাদের করার দরকার পড়েনি। তুমি যেভাবে বলেছো প্রশ্নগুলোর অ্যান্সার অটোমেটিক্যালি চলে এসেছে। আর আমি একটা পার্টিকুলারলি স্পিকিং এর ক্ষেত্রে একটা বলতে চাইবো, সেটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে একটা টিপস স্ট্র্যাটেজি বলতে চাইবো। সেটা হচ্ছে দেয়ার ইজ আ চ্যানেল কল্ড ইংলিশ স্পিকিং সাকসেস বাই কিথ, বাট এটার নামটা হচ্ছে ইংলিশ স্পিকিং সাকসেস। সো ওটা থেকে আমি যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে কিছু নেটিভ এক্সপ্রেশন শেখা। সো যেটা আমাদের মেনলি বাঙালিদের অথবা আমার মতো যারা বাংলা মিডিয়াম থেকে আসে তাদের সমস্যা হয় আই বিলিভ, সেটা হচ্ছে কোনো একটা আমাকে কোয়েশ্চেন আস্ক করলে ডিরেক্টলি টু গেট ইনটু দ্য আনসার। লাইক আপনি যদি আমাকে আস্ক করেন হোয়াট ডু ইউ থিঙ্ক, আমি বলবো আই থিঙ্ক দিস 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 দিস। সো ডিরেক্টলি আনসারে চলে যাওয়া। দেন আমি নেটিভ এক্সপ্রেশন শিখেছিলাম। নেটিভরা যেটা করে সেটা হচ্ছে সো ডিরেক্টলি আনসারে না গিয়ে একটু ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টে এসে তারপর একটু বলা আনসারটা। সো এটা কিভাবে হয় সেটা হচ্ছে, আমাকে কোনো একটা সাপোজ আপনি জিজ্ঞেস করলেন হোয়াট ডু ইউ থিঙ্ক, সো আমি ডিরেক্টলি আই থিঙ্ক দিস দিস না বলে আমি ডিরেক্টলি বলবো ওয়েল ইট ডিপেন্ডস, ইফ ইউ লুক এট দিস দেন দিস দিস দিস। এভাবে বলো কয়েকটা পয়েন্ট দিয়ে, তারপর আমি বলবো সো ফর দিস রিজন আই বিলিভ দিস ইজ দ্য থিং দ্যাট আই বিলিভ ইন, অর আই থিঙ্ক দিস। সো এভাবে একটু বলা, আই থিঙ্ক ওটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় রাদার দেন ডাইরেক্টলি টু গেট ইনটু আনসার। যারা স্পিকিং নিয়ে কনসার্ন বা হচ্ছে যারা চিন্তা করছি স্পিকিং কিভাবে প্র্যাকটিস করবে, আপনাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমরা এডজোন থেকে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, যেখানে আপনারা অন্যান্য যারা এক্সপিরিয়েন্স আছে, যারা আইএলটিএস দিতে চায় কিংবা হচ্ছে যারা ইংরেজি শিখতে চায়, তাদের সাথে আপনারা খুব সহজেই সেখানে ইংলিশ স্পিকিং বা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। এবং আমাদের সেখানে প্রতি সপ্তাহে একটি সেশন হয়, সেখানে আমাদের মেন্টর থাকে। আমি কমেন্ট বক্সে হচ্ছে আমাদের এডজোন ফেসবুক যে গ্রুপটি আছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে, সেটি লিঙ্ক দিয়ে দিয়েছি। যারা ইন্টারেস্টেড আছেন তারা জয়েন করতে পারেন। সো একজন প্রশ্ন করেছেন,
জারাফ তাজওয়ার আদিব আর প্রশ্ন করেছেন, ইন দ্য স্পিকিং টেস্ট ইজ দেয়ার এনি ট্রিক্স টু লিড দ্য এক্সামিনার অন আওয়ার ডিজায়ার্ড প্রসপেক্টস অর টপিক? অর্থাৎ আমি যা বলতে চাই সেখানে আসলে এক্সামিনারকে লিড করার কোনো বিষয় আছে কিনা, বা হচ্ছে কোনো উপায় আছে কিনা, বা আদৌ এটা কতটা সঠিক? Well, I don't think anyone should do that. But যেটা করা যেতে পারে, rather than taking it as an exam or test, I think each of us or anyone should take it as a conversation. যেটা আমি করেছিলাম, আমি হচ্ছে খুবই একদম কনভারসেশন হিসেবে নিয়েছিলাম এটাকে, খুবই ন্যাচারালি কথা বলার ট্রাই করছিলাম, এন্ড ইভেন একটু বডি ল্যাঙ্গুয়েজ, হাতের মুভমেন্ট করে আই ওয়াজ ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ properly and I can explain things properly, backed up with examples and with relevant expressions, যেটা আমি খুবই প্র্যাকটিস করেছি ডিউরিং দ্যাট সেশন। সো আমি ট্রাই করেছি ডিফারেন্ট এক্সপ্রেশন দেয়ার এবং হচ্ছে তাকে ভালো মতো বোঝানোর, এন্ড আমার প্রবলেম হয়েছিল টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন ফ্রম ওয়ান পার্টিকুলার কোয়েশ্চেন ফ্রম দি এক্সামিনার। সো আমি তাকে আস্ক করেছিলাম, আই এম সরি, ক্যান ইউ প্লিজ রিপিট অ্যাগেন? সো সে কিন্তু আবার আস্ক করেছিল, দেন আমি ট্রাই টু আনসার। আমার পার্টিকুলারলি যদিও উত্তর মনে ছিল না তখন, আই সেড লাইক, দো আই ডোন্ট হ্যাভ পার্টিকুলারলি কংক্রিট নলেজ অন দিস, বাট হোয়াট আই বিলিভ ইট মিনস দিস। সো এখানে ট্রিক না করে রাদার একটু এডমিট করে নলেজ নেই এটা বলে, আর একটু কয়েকটা সেন্টেন্সেস জাস্ট আই ডোন্ট হ্যাভ এনি নলেজ এটা না বলে কয়েকটা সেন্টেন্সে এই যে দো আই ডোন্ট হ্যাভ এনি পার্টিকুলার কংক্রিট নলেজ অন দিস বাট আই বিলিভ হোয়াট ইট মিনস ইজ বলে কয়েকটা সেন্টেন্স সাজিয়ে একটু কয়েকটা লাইন বলে দিলে আই থিংক দ্যাটস এনাফ। সো ট্রিক করার কিছু নাই এখানে, রাদার টেক ইট এজ এ কনভারসেশন এন্ড জাস্ট কন্টিনিউ এ ফ্রেন্ডলি কনভারসেশন, দ্যাটস ইট। আশা করছি আপনারা সবাই উত্তর পেয়েছেন যে এই ধরনের সিচুয়েশনে পড়লে আসলে কিভাবে নিজের যেই কমফোর্ট জোন আছে সেখানে লিড না করে রাদার ওই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে কিভাবে সেটা অ্যাড্রেস করা যায়। আমরা মোটামুটি আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে। তোমার জন্য আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমাদের কাছে 2 মাস বা 3 মাস সময় আছে। ফর এক্সাম্পল, আমাদের এখানে যে 400 জন যারা রেজিস্ট্রেশন করেছে আজকের এই প্রোগ্রামটি দেখার জন্য, এদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আসলে কবে আইএলটিএস পরীক্ষা দিতে চান বা কবে ইউ ওয়ান্ট টু সিট ফর আইএলটিএস। বেশিরভাগই বলেছেন যে তারা আসলে 3 মাসের মধ্যে আইএলটিএস এর পরীক্ষা দিতে চান। সো 3 মাসের একটা টাইম ফ্রেমের মধ্যে কিভাবে তারা প্রিপারেশন নিতে পারে? ডু ইউ হ্যাভ এনি অ্যাডভাইস ফর देम? 3 মাস, আই থিঙ্ক ইয়েস, 3 মাস যদি চেষ্টা করেন ভালোভাবে করা যাবে, বাট আই থিঙ্ক 3 মাস প্রিপারেশনটাকে এমন ভাবে নেওয়া উচিত দ্যাট আমি এটা খুবই বলি আমার যারা পরিচিত আছে তাদেরকে, সেটা হচ্ছে আমরা কিন্তু কখনো ভাত খেতে বলি না প্রতিদিন, 2 বেলা অথবা 3 বেলা খাওয়ার খেতে কিন্তু ভুলি না। এটা ইট বিকেম এ পার্ট অফ আওয়ার লাইফ। আমরা যাই করি, লাঞ্চ করেছি কিনা, ডিনার করেছি কিনা, এই জিনিসগুলো কিন্তু ভুলি না। সো রাদার দেন ওই 3 মাস 2 মাস এইভাবে থেকে এটাকে এভাবেও নিতে পারেন। সেটা হচ্ছে ইংলিশ যদি আপনি ভালো করতে চান, ইংলিশে আইএলটিএস ভালো করতে চান, কনসিডার ইট অ্যাজ এ পার্ট অফ ইয়োর লাইফ। সো এটাকে লাইফের একটা পার্ট বানিয়ে ফেলেন, যেমনটা আপনি কখনো ভুলে যান না, ও আমি তো আজকে লাঞ্চ করিনি, আমি তো আজকে ডিনার করিনি, এমন তো হয় না, তাই না? মনে তো থাকে লাঞ্চ ডিনারের কথা। সিমিলারলি প্রতিদিন 10টা করে ওয়ার্ড শেখা, নতুন ওয়ার্ড, অনলি 10টা। হয়তো আপনার 20 মিনিট সময় লাগবে, 30 মিনিট সময় লাগবে, মাল্টিপ্লাই দিস 10 উইথ 30 ডেজ। 30 দিন তো প্রতিদিনই ভাত খাই আমরা, তাই না? সো 30 দিনকে এটা নিয়ে কন্টিনিউ করি। এটাকে যদি অতটা ইম্পর্টেন্ট ভেবে থাকি আইএলটিএস কে, তাহলে 30 দিনে আমরা 10টা করে ওয়ার্ড শিখি, তাহলে মাস শেষে আমাদের 300টা ওয়ার্ড হয়ে যায়। সো সি, কনসিস্টেন্সি, এটা ধারাবাহিকতা যদি ধরে রেখে আমরা যদি ওই টানা যদি করে যেতে পারি, আই থিঙ্ক ইটস পসিবল। এবং 3 মাসে সিমিলারলি প্রতিদিন আপনি একটা করে লিসনিং টেস্ট দেন, ইউটিউবে অনেক আছে, অথবা ক্যামব্রিজের ওগুলো সাহায্য নিতে পারেন। একটা লিসনিং টেস্ট দেন, প্রথমে হয়তো 22টা 23টা আসবে, এরপর দেখবেন 23টা 24টা, গ্রাজুয়ালি এটা ইনক্রিজ হতে থাকবে। সো ইটস অল অ্যাবাউট কনসিস্টেন্সি, টানা করতে থাকেন, এন্ড আফটার 2-3 মান্থস আই বিলিভ আপনি একটা ভালো স্টেজে থাকবেন টু অ্যাপিয়ার ফর অ্যান আইএলটিএস এক্সাম। চমৎকার অ্যাডভাইস। রেগুলারিটি আসলে ম্যাটার করে, কারণ হচ্ছে যে কোনো প্রিপারেশন, যে কোনো ধরনের কাজের জন্য আসলে যে নিয়মানুবর্তিতা, লেগে থাকা, ডেডিকেশন এবং রেগুলারিটি, দিস অ্যাকচুয়ালি ম্যাটার্স আ লট। সো আমরা আমাদের সময়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা 8টা 30 শুরু করেছিলাম, এখন সম্ভবত হচ্ছে 9টা 30 বেজে গিয়েছে প্রায়। তাফহিম, তোমাকে অনেক 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 ধন্যবাদ তোমার এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছো। যাওয়ার আগে যারা আইএলটিএস এর এক্সপিরিয়েন্স আছেন তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে আপনি বাসায় বসে আইএলটিএস এর প্রিপারেশন যদি নিতে চান, আপনাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা এডজোনের পক্ষ থেকে আপনাদের পাশে আছি। আপনাদের যে কোনো ধরনের প্রিপারেশন, যে কোনো ধরনের রাইট আপ বা হচ্ছে যে কোনো এভালুয়েশনের জন্য আমাদেরকে আপনারা জানাতে পারেন।
উই আর এট ইউর সার্ভিস। এবং যারা জানেন না এডজোন সম্পর্কে তাদের জন্য বলছি যে এডজোন হচ্ছে একটি লাভজনক শিক্ষা সেবামূলক প্রতিষ্ঠান, যারা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে করে থাকেন। সুতরাং আপনার যদি যে কোনো ধরনের শিক্ষা সংক্রান্ত, বিশেষ করে আইএলটিএস কিংবা জিআরই বা হচ্ছে টোফেল অথবা হচ্ছে এসএটি, এই সংক্রান্ত যদি কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয়, প্লিজ ডু নক আস অ্যান্ড উইল বি এট ইউর সার্ভিস ইনশাআল্লাহ। আর তাফিমকে ধন্যবাদ আবারও, যে তাফিম খুব চমৎকার ভাবে তার যে আইএলটিএস এর প্রিপারেশন, তার জার্নি, তার স্ট্রাগল, সে কিভাবে বিভিন্ন অ্যাংজাইটি ওভারকাম করেছে, এই সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। এন্ড আই বিলিভ যে যারা দর্শক আছে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে, এবং আশা করছে যে তাফিম যে লেসন গুলো দিয়েছে বা যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছে সেখান থেকে তারা তাদের জীবনে এগুলো প্রতিফলন ঘটাতে পারবে। দর্শকদের জন্য তাফিম শেষ মুহূর্তের কোনো অ্যাডভাইস আছে কিনা তোমার? ওয়েল আই বিলিভ আপনি এটা আপনার উপর ডিপেন্ড করে হাউ ব্যাডলি এনাফ ইউ ওয়ান্ট ইট। সো কতটা আপনি এই আইএলটিএসটা স্কোরটা চান, এটা আদৌ লাইক এটা কি এমন দ্যাট জাস্ট দিয়ে দেখি কেমন হলো। সো এটার উপর কিন্তু আপনার প্রিপারেশনের লেভেলটা ডিপেন্ড করবে। সো আই থিঙ্ক ইফ ইউ আর সিরিয়াস এনাফ, get into সিরিয়াসলি get into this seriously. সো সিরিয়াসলি হলে প্রিপারেশন নেন, ভালো মতো প্রিপারেশন নেন। ভাই যেটা বললো রেগুলারিটি, ওটা অবশ্যই মেনটেন করেন। এন্ড এগেইন ইটস আপ টু ইউ, আপনি কিভাবে কতটা ব্যাডলি এনাফ এটাকে চান। সো ওই অনুযায়ী আপনি এফোর্ট দিবেন, আই থিঙ্ক ইটস পসিবল। বাট এগেইন রেগুলারিটি, একটু সার্ফ করা অনলাইনে। আর ভয় পাওয়ার আসলে কিছু নেই, ইটস এ টেস্ট। যদি আপনি ভালো মতো আইএলটিএস বুঝে থাকেন, এপিআর করেন। মোস্ট অফ দ্য মানুষের আমি যত মানুষের সাথে কথা বলছি, মিনিমাম দুবার দিতে হয়। বাট অনেকে আবার ফার্স্ট টাইমে ভালো করে। সো গুড লাক টু ইউ, যদি ভালো করেন তো ভালো। বাট এগেইন একবার যদি ভালো না হয় তাহলে ডোন্ট গেট ডিসহার্টেন্ড আর কি। আমি 3বার দিয়েছি। সো ইউ ক্যান এগেইন ট্রাই। সো সো আমি এটাই বলবো, সেটা হচ্ছে ট্রাই করেন। একটু অনলাইনে অনেক রিসোর্সেস আছে, এটা একটু এদিক ওদিক করলেই দেখবেন অনেক ভালো ভালো রিসোর্সেস পাবেন। So thank you, Zunaid Bhai and Edzone for having me here today. So আমি বিলিভ করি সেটা হচ্ছে আমার কিছুটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে যদি কারো উপকার হয় আমার খুবই ভালো লাগবে। So thank you again for having me. ইউ ওয়েলকাম তাফিম। এবং আমরা আজকের লাইভ সেশনটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে শুভেচ্ছা এবং শুভরাত্রি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।